আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আমি ইশতিয়াক, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পরিমাণগত রসায়নের একটা রেকর্ডেড লেকচারে। গত ক্লাস অর্থাৎ লেকচার নাম্বার 4-এ আমরা সমতকরণ করছিলাম এবং সেখানে একটা ইন্টারনেট ইন্টারাপশন অর্থাৎ কানেকশন লুজ হয়েছিল। সো আমরা আর ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। সমতকরণ করতেছিলাম, সো সমতকরণে অনেকেরই সমস্যা আছে, ভাবলাম আজকে সমতকরণ আর একটু করাই এবং আমরা এই রেকর্ডেড ক্লাসে অনেকগুলো টপিক আজকে কভার করে দিব। সম্ভবত হয়তো এমনও হতে পারে যে এই ক্লাসটা আজকে পরিমাণগত রসায়নের শেষ ক্লাস, কারণ আমরা অনেকগুলো টপিক পড়ে ফেলেছিলাম। লেকচার 1-এ আমরা মোল সংখ্যা, লেকচার 2-তে মোলারিটি, লেকচার 3-তে মোলারিটি, নর্মালিটি সবগুলো আলোচনা করার পরে আমরা লেকচার 4-এ সমতকরণ ধরেছিলাম এবং লেকচার 4-এ ইন্টারাপশন করার কারণে আমরা শেষ করতে পারিনি। সো আজকে আমরা সমতকরণ আরও দেখব এবং সমতকরণ করার পাশাপাশি আমাদেরকে কিছু ম্যাথ সলভ করতে হবে। সমতকরণ থেকে কী কী ম্যাথ আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসে, নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল ভার্সিটিতে, এমনকি ইঞ্জিনিয়ারিংয়েও কী কী প্রশ্ন আসে বা কোন স্টাইলে প্রশ্ন আসে সেটাও আমি এখানে দেখিয়ে দিব। এর পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস সলভ করতে হবে, সেটা হচ্ছে জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করে। জারণ সংখ্যাতে আমাদের প্রবলেম থাকে, আজকে জারণ সংখ্যা সলভ করব এবং কিছু বিক্রিয়া পড়ব এবং যদি সম্ভব হয় আমরা আয়োডোমিতি এবং ডোমিতি এবং ডিমিতি আমরা কভার করার ট্রাই করবো। যদি না পারি তাহলে হয়তো নেক্সট ক্লাসে আমরা চলে যাব। সো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটিতে। সো সমতকরণ করব KMnO4H2S সালফিউরিক অ্যাসিড। আমাকে বলতেছে এটা সমতকরণ করে দেখাও উইথিন 1 মিনিট। স্যার 1 মিনিটে কেন সমতকরণ করবো? অনেকজনের অবজেকশন থাকতে পারে, মানে অভিযোগ থাকতে পারে যে ভাইয়া এই যে রুলস যেটা দিলেন এই রুলসটা তো আমার অনেক কঠিন লাগে। আচ্ছা, যারা বলতেছো ভাইয়া কঠিন লাগে, লেন্দি প্রসেস, তাদেরকে আমি একটা কথা বলবো, বুকে হাত দিয়ে বলো তুমি কয়বার সমতকরণ তুমি নিজে হাতে প্র্যাকটিস করছো, কয়বার? কেউ বলবো ভাইয়া 2 বার, কেউ বলবো 3 বার। আরে ভাইয়া মিনিমাম 20 থেকে 30 বার তোমাকে সমতকরণ বিভিন্ন স্টাইলে প্র্যাকটিস করতে হবে। মিনিমাম 20 বার তোমাকে খাতায় জাস্ট লেখালেখি করে রাফ খাতে ঝালাঝালি করতে হবে, ঝালাই করে ফেলতে হবে। তুমি প্র্যাকটিস না করে তুমি নিজে অভিযোগ দিচ্ছ ভাইয়া অনেক কঠিন, অনেক সময় লাগে। আরে ভাইয়া আগে প্র্যাকটিস করো, তারপর বলো। আগে বেস্ট এফোর্টটা দাও, তারপর নিজেকে প্রশ্ন করো। হ্যাঁ, তখন যদি বলো যে ভাইয়া আমি পারি নাই, তখন না পারলে তখন নিজেকে একবার প্রশ্ন করবা, ডিড আই গিভ মাই বেস্ট এফোর্ট? আমি কি আমার সেরাটা কি দিয়েছি? যদি আনসার যদি হ্যাঁ হয় তাহলে তুমি সেখানে উইনার। আগে ফার্স্টে বেস্ট এফোর্টটা দাও, যদি না হয় তখন কমপ্লেন করিও, তখন বলিও যে আমার ভাগ্য খারাপ, আমাকে দিয়ে হবে না। আগে ফার্স্টে এফোর্টটা দাও। কি বলা আছে দেখো, এই যে সমতকরণ আমি এখানে বললাম যে আমি সলভ করব এবং উইথিন 1 মিনিট আমাকে সলভ করতে হবে। কিভাবে আমি সলভ করব? ফার্স্ট অফ অল তোমাকে বলা হচ্ছে আপনি চোখ বন্ধ করে জারকের তুল্য সংখ্যা বের করে ফেলবেন। সো জারকের তুল্য সংখ্যা কেমনে বের করে? আমরা সবাই জানি জারকের তুল্য সংখ্যা বের করতে গেলে আমাদেরকে একটা কাজ করতে হয়, যে জারকের মধ্যে যে দশকায়নটা আছে না, সেটা আমরা বাদ দিয়ে দিই। সো দশকায়ন কয়টা আছে? একটা আছে, একটা বাদ দিয়ে দিছি। আমরা সবাই জানি সে Mn2+ আয়নে পরিণত হয়। সো Mn2+ আয়নে পরিণত হতে হলে তাকে কি করতে হয়? তাকে 5টা ইলেকট্রন গ্রহণ করতে হয় এবং তার তুল্য সংখ্যা 5। এরপরে এর মধ্যে এই আমার আঙ্গুলটা দেখো, এর মধ্যে তার পাপ আছে কয়টা? 2টা। পাপ না, আবার পাপ মানে বোঝা, বস্তা হিসাব করতে পারে, সে বোঝা নিয়ে হাঁটতেছে। সো ক্যাটায়ন চলে যাওয়ার পরে তার উপরে বোঝা চলে আসছে। কারণ ক্যাটায়নটা ছিল হাইড্রোজেন, আর হাইড্রোজেন খুব দানশীল ব্যক্তি, সে ইলেকট্রন সবগুলো দিয়ে চলে আসে। কাকে দিয়ে চলে আসছে? সালফারকে। কয়টা দিছে জানো? 2টা দিছে। তো তার উপরে পাপ আছে। পাপটা সে কিভাবে মুছবে? সে মুছার সিস্টেম সে 2টা ছেড়ে দিবে এবং 2টা ছাড়ার পরে সে কিসে পরিণত হবে? সে পরিণত হবে সালফারে। সে 2টা ছেড়ে দিছে, ছাড়ার পরে সে কিসে পরিণত হবে? সালফারে পরিণত হবে। তো এখানে যে আমি পাইছি এটা কি? তার তুল্য সংখ্যা। অনেক কি বলতে ভাই 1 মিনিট হয়ে গেছে, আমি তোমাকে বোঝাচ্ছি, একটু প্লিজ দেখো। 1 মিনিটও আমি তোমাকে সলভ করে দিব। তুই দেখো তুল্য সংখ্যা এখানে কত? 2। সো তুল্য সংখ্যা এখানে কত আসছে? তার 2 আসছে, আর এখানে তুল্য সংখ্যা কত আসছে? 5 আসছে। এবং তুল্য সংখ্যাকে বিনিময় করলে বলা মোল সংখ্যা পাবেন। সো এখানে 2 দেন, এখানে 5 দিয়ে দেন, কোনো কথা ছাড়া। এরপর জারকে যতটা অক্সিজেন থাকবে ডান পাশে ততটা পানি। খেয়াল করে দেখো, জারক এইটা, জারকে অক্সিজেন কয়টা আছে? সবাই বলবো ভাই 4টা অক্সিজেন আছে, 4টা পানি বসান। তাকে আমি থাপড়াবো কেন? 4টা অক্সিজেন আছে, কিন্তু তার পাশে মোল কয়টা? 2 মোল। 1 মোলে কয়টা অক্সিজেন? 4টা অক্সিজেন। 2 মোলে কয়টা অক্সিজেন? 8টা অক্সিজেন। মনে মনে হাসতেছো যে ভাইয়া এটা আমি পারতাম। 8টা অক্সিজেন মানে 8টা পানি। এরপরে বলা হচ্ছে যার যার প্রাপ্ত মোল সংখ্যাকে তার প্রাপ্ত আয়ন দ্বারা গুণ করতে হবে। ভাইয়া এটা হজম হয় নাই। আচ্ছা, এটা হজম না হলে একটা কাজ করো, প্রাপ্ত মোল সংখ্যাকে তার প্রাপ্ত আয়ন দ্বারা গুণ করা। এখানে ম্যাঙ্গানিজ থেকে কি আসছে? Mn2+ আসছে, সেটা একটু কষ্ট করে লিখে ফেলো।
H2S থেকে কি আসছে সালফার আসছে, সেটা একটু কষ্ট করে লিখে ফেলো। এখন এখানে ম্যাঙ্গানিজ কত, যার যার প্রাপ্ত মোল সংখ্যাকে তার তার প্রাপ্ত আয়ন দ্বারা গুণ করতে হবে। আর এখানে সালফার কয়টা, এতটুকু বুঝতে না পারলে কি বলবো আর। এখন বলতে পারবো হ্যাঁ সম্মতকরণ তো স্টিল হয় নাই। লাস্ট স্টেপে বলছে পরিশেষে উভয় পাশে অনুভব পরমাণুর সঙ্গে সমান করতে হবে। অনুভব পরমাণুর সঙ্গে কিভাবে সমান করব, দেখো এখানে ফার্স্টে অনুভব পরমাণুর সঙ্গে সমান করা মানে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের কথা বলছে। কার কথা বলছে জানো, আগে ফার্স্টে তুমি হাইড্রোজেনকে ঠিক করো, কারণ হাইড্রোজেন হচ্ছে গ্র্যান্ডফাদার এই রিঅ্যাকশনের। হাইড্রোজেনকে ঠিক করতে পারলে সবকিছু ঠিক হয়ে যাবে। কেন দেখো হাইড্রোজেন এখানে কয়টা আছে, 5 × 10 আর এখানে 16টা, অর্থাৎ এই জায়গায় আমার 6টা হাইড্রোজেন লাগবে, এখানে 10টা এখানে 16টা, অর্থাৎ এই জায়গায় 6টা হাইড্রোজেন বসালে 10টা এবং 6টা মিলে 16টা, বাম পাশ এবং ডান পাশ মিলে যাবে। এখানে কত বসালে আমি হাইড্রোজেন 6টা পাবো, অবভিয়াসলি 3টা বসালে। এখন 3 × 6 5 × 10, 10 এবং 6 মিলে 16, এখানেও 16টা। এখন বলতে পারো ভাইয়া আচ্ছা একটা জিনিস আমরা মিস করছি, যেখানে প্লাস থাকবে সেখানে আমরা সালফেট বসিয়ে দিই। আচ্ছা সালফেট বসিয়ে দাও, তো প্লাস থাকলে সালফেট বসিয়ে দাও। সালফেটের জন্য 2, ম্যাঙ্গানিজের জন্য 2, দুইটা হচ্ছে আমরা সরাবো না, কেন কারণ ম্যাঙ্গানিজ এখানে 2টা আছে, ওখানে 2টাই বসাতে হবে। এখনো বলতে পারো ভাইয়া স্টিল এখনো সমাধান করা মিলে নাই, কে বলছে মিলে নাই? পটাশিয়াম কয়টা, আমি বললাম লাস্টে গিয়ে তোমরা K2SO4 অ্যাড করে দিও, এটাই নিয়ম, কারণ পটাশিয়াম 2টা আছে। এখন বলো সমান্তরাল মিলছে কিনা, তোমরা ততক্ষণে দেখতে থাকো, ভুল বের করার চেষ্টা করো, ততক্ষণে আমরা আরেকটা সলভ করে ফেলি। এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, আমি বলছিলাম যে তোমাদেরকে আমি সবসময় ডিফারেন্ট টাইপের পড়ানোর চেষ্টা করি, কেমন? এটা একটু ডিফারেন্ট টাইপের, সবাই ভালোভাবে খেয়াল করে দেখো। ভুল বের করার চেষ্টা করছো স্যার, কোনো ভুল নাই। আচ্ছা কোনো ভুল নাই কেন, কারণ এখানে সালফেট কয়টা, 3টা, এখানে সালফেট কয়টা, 3টা, পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2টা, ম্যাঙ্গানিজ 2টা, ম্যাঙ্গানিজ 2টা, সবকিছু মিলছে। আচ্ছা এখন বলছে ভাই এটা সমাধাকরণ করেন, স্যার এটা কি ধরনের সমাধাকরণ স্যার? সবগুলোতে রিঅ্যাকশন দেওয়াই আছে, রিঅ্যাকশন দেওয়া থাকলেও মোল সংখ্যা দেওয়া আছে, মোল সংখ্যা বসাতে বলছে, স্যার সমাধাকরণ কেমনে করব? আচ্ছা আমি এখানে সমাধাকরণ কিন্তু আরেকটা ওয়েতে করিয়ে দেখাবো, তবে সেটা হচ্ছে ABCD মেথডে, বাট এটা এখন না। আগে ফার্স্ট আমি নর্মাল নিয়মে সমাধাকরণ করি। দেখো আমাকে তুল্য সংখ্যা বের করতে হবে। এটা তুল্য সংখ্যা কত, একটু আগে আমরা মানে গত ক্লাসে করছিলাম তুল্য সংখ্যা, এটা হচ্ছে 6। প্রশ্ন হচ্ছে এটা তুল্য সংখ্যা কত, এটা 6 বুঝছো? যারা বুঝে নাই তারা লেকচার 4 পার্ট এটা দেখে আসো। পটাশিয়াম আর এটা তুল্য সংখ্যা কত? অনেক কি ভাবতে পারে ভাইয়া পটাশিয়ামের এটা তুল্য সংখ্যা 2 হবে, 1 হবে, কত হতে পারে? পটাশিয়ামের হচ্ছে বিজারক, বিজারক যতটা ইলেকট্রন ত্যাগ করবে ঠিক ততটা হচ্ছে তার তুল্য সংখ্যা। এখানে এই জিনিসটা বোঝার জন্য একটা কাজ করতে হবে, পটাশিয়ামটাকে যদি বাদ দিয়ে দাও, আয়োডিন মাইনাস আয়ন না, এই মাইনাস তার উপরে পাপ কয়টা আছে মনে রাখবা, যতটা পাপ থাকবে, পাপ কয়টা আছে? একটা, মানে আমি মাইনাসটাকে পাপ বলি, মানে পাপ মানে হচ্ছে সে পাপটাকে হচ্ছে মুছতে চাই, তার পাপ কয়টা আছে? একটা পাপ আছে। একটা পাপ থাকা মানে তার তুল্য সংখ্যা একটা, কারণ একটা পাপ থাকা মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। মাথায় ঢুকছে? ধরো এই যে একটু আগে বলছিলাম S2 মাইনাস, 2 মাইনাস মানে তার 2টা পাপ, সো 2টা ইলেকট্রন সে ত্যাগ করে দিছে। ঠিক সেম ভাবে এখানে পাপ কয়টা? একটা, কারণ পটাশিয়ামকে বাদ দিলে আয়োডিন মাইনাস হবে, পটাশিয়ামকে বাদ দিলে পটাশিয়াম আয়োডিনকে ভাঙলে কি আসে? পটাশিয়াম প্লাস আয়োডিন মাইনাস, সো আয়োডিন মাইনাস মানে তার উপরে পাপ একটা সে বাদ দিয়ে দিবে, তো তুল্য সংখ্যা কত? 1। এখন তুল্য সংখ্যাকে বিনিময় করলে মোল সংখ্যা পাওয়া যায়। তো আমি একটা কাজ করি, আমি এখানে দিব 1, কোথায় 1 দিব ভাইয়া? এখানে আমি 1 দিব আর এখানে আমি 6 দিব। তুল্য সংখ্যা বিনিময় করলে আমি কি পাইছি? মোল সংখ্যা পেয়ে গেছি। জারকে যতটা অক্সিজেন থাকবে, জারকে যতটা অক্সিজেন, ডান পাশে ততটা পানি, 7টা অক্সিজেনের জন্য 7টা পানি, আবার 7টা পানি। আচ্ছা আমি কি সিস্টেমেটিক্যালি আসবো? আচ্ছা স্যার রুলস ওয়াইজ আসেন। আচ্ছা রুলস ওয়াইজ আসতেছি, যার যার প্রাপ্ত মোল সংখ্যা তার তার প্রাপ্ত আয়ন দ্বারা গুণ করতে হবে। আচ্ছা Cr থেকে কি বেরিয়েছে? এটা বেরিয়েছে না CrCl3, এটা আগে ছিল এরকম Cr3+ ছিল, বুঝতে পারছো? এটা অ্যাকচুয়ালি আগে এরকম ছিল, এটা ছিল অ্যাকচুয়ালি এরকম 2Cr3+ ছিল বলতে গেলে। তো এখানের মধ্যে ক্লোরিন আসছে, মানে ক্রোমিক ক্লোরাইড আর কি, ক্রোমিক ক্লোরাইড। খেয়াল করে দেখো এখানে এই যে K2Cr2O7 যে আমি পাইলাম সেটা থেকে Cr3+ বা CrCl3 আসছে। এখন এখানে বললাম যে যার যার প্রাপ্ত মোল সংখ্যা তার তার প্রাপ্ত আয়ন দ্বারা গুণ করা। মোল সংখ্যা এটা 2টা, সো 2 দ্বারা গুণ করে দাও। মোল সংখ্যা 2টা কেমনে বুঝছি? এই যে এটা, অনেক কি বলছে মোল সংখ্যা 1, আরে বেটা ক্রোমিয়াম কয়টা আছে? 2টা আছে, সো 2 দ্বারা গুণ করলাম। ঠিক সেম কাহিনী আবার এটার ক্ষেত্রে, এইটা থেকে কি বের হইছে? আয়োডিন অণু বের হইছে, এটা থেকে আয়োডিন অণু বের হইছে না? সো আয়োডিন অণু যদি বের হয়, আয়োডিন এখানে আছে 6টা, এখানে কত বসালে আয়োডিন কয়টা হবে? 6টা হবে, 3টা, শেষ।
আস্তে আস্তে কিন্তু সব শেষ করে ফেলতেছি। স্যার কি বলেন এটা? আচ্ছা, এরপর আবার খেয়াল করে দেখো, এরপর আমি হাইড্রোজেন মিলাবো। 7 × 14, এখানে আমরা 14 হাইড্রোজেন মিলাবো। 14 হাইড্রোজেন মিলানোর জন্য আমি এখানে 14 দিব। তো এখন খেয়াল করে দেখো, ক্লোরিন এখানে কয়টা? এখানে ক্লোরিন 14টা, এখানে ক্লোরিন 6টা হয়ে গেছে। তাহলে এখানে কয়টা বসালে 14টা হবে? 8টা। সো আমি 8Cl দিয়ে দিব। এখন বলো সমতকরণ পারফেক্টলি মিলছে কিনা? সমতকরণ এখন পারফেক্টলি মিলছে কিনা জাস্ট আমাকে বলো। স্যার কি মিলছে? স্যার মিলে নাই। আচ্ছা, এটা আরেকটা প্রসেস আছে, চাইলে সমতকরণ আরেকটা প্রসেস দিয়ে করতে পারো, সেটা হচ্ছে ABCD মেথড। তো আমরা এগুলো মোটামুটি দেখছি না, আমরা এখন ABCD মেথডে চলে আসি। যারা বলতেছে ভাই এটা অনেক কঠিন লাগতেছে, তবে আমার যেটা মনে হয় আমি ABCD মেথড করানোর পরে এই মেথডটা সবচেয়ে ইজি। ABCD মেথড আমি তোমাকে দেখাচ্ছি, মানে এটা একবার আসছিল, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল ABCD মেথড দিয়ে। ডিরেক্ট বলছে যে A = what, B = what। স্যার হজম হচ্ছে না, স্যার কিভাবে ম্যাথটা করতেছেন? দেখো, এই যে আমি এখানে অ্যামোনিয়াম বসালাম, এখানে আমি হচ্ছে অক্সিজেন বসালাম, এখানে আমি হচ্ছে নাইট্রিক অক্সাইড বসালাম, এখানে আমি বসালাম পানি। বলছি এটা সমতকরণ করে দেখাও। ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এরকম আসছিল যে এখানে বলছিল A, এখানে বলছিল B, এখানে বলছিল C, এখানে বলছিল D, এরপরে 4টা অপশন দেওয়া হয়েছিল। কয়টা অপশন জানো? 4টা অপশন, 1টা 2টা 3টা 4টা। 4টা অপশনের মধ্যে বলা হয়েছিল যে A এর মান এত, B এর মান এত, C এর মান এত, D এর মান এত, আবার A এর মান এত, B এর মান এত, C এর মান এত, D এর মান এত, আবার A এর মান এত, B এর মান এত, C এর মান এত, D এর মান এত। অর্থাৎ এখানে কনফিউশন করে দিচ্ছে কিভাবে আসলে A এর মান বলতে মূল সংখ্যা বোঝানো হচ্ছে, B এর মান মূল সংখ্যা, C এর হচ্ছে মূল সংখ্যা, D এর মূল সংখ্যা। কেমনে বের করা সম্ভব সেটা আমরা এখন আলোচনা করব। খেয়াল করে দেখো, আমি এখানে A নিলাম, নাইট্রোজেন এখানে কয়টা? একটা। ফার্স্ট অফ অল আমি বাম পাশে লিখবো, বাম পাশে নাইট্রোজেন কয়টা? একটা না, সো শুধু A লিখবো। বাম পাশে যদি নাইট্রোজেন 2টা থাকতো তাহলে 2A লিখতাম। স্যার হজম হচ্ছে না, একটু আগে দেখো একবারে বোঝাতে পারলে ভাইয়া আমি তো হচ্ছে ওই লেভেলের টিচার তো আমি না, আসলে বারবার বলতেছি আমার অনেক ইমপ্রুভ করতে হবে বোঝানোর ক্ষেত্রে, এটা আমি মানি, বাট চেষ্টা করতেছি একদম সহজে বোঝানোর জন্য। আমি এখানে বললাম যে নাইট্রোজেন কয়টা আছে? একটা, শুনো আমি A দিলাম। এরপর আমি ইকুয়াল টু দিব। কেন ইকুয়াল টু দিব খেয়াল করে দেখো, কারণ আমি A মিলাচ্ছি, নাইট্রোজেন হচ্ছে A সংখ্যক, তাহলে A সংখ্যক বসাইছি। কারণ আমি ফার্স্টে নাইট্রোজেন হিসাব করবো, কারণ শুরুতে নাইট্রোজেন আছে, আমি ফার্স্টে নাইট্রোজেন হিসাব করতেছি। আচ্ছা, এবার নাইট্রোজেন এখানে কত সংখ্যক আছে? C সংখ্যক, তাহলে A = C। এবার নাইট্রোজেনের পরে কার কাছে যাব? হাইড্রোজেন মিলাবো। হাইড্রোজেন এখানে কত সংখ্যক আছে? A সংখ্যক। হাইড্রোজেন বলতে 3 মোল সংখ্যক A আছে, অর্থাৎ হাইড্রোজেনের মোল সংখ্যা হবে 3A। অর্থাৎ 3A মানে 3A গুণ করে ফেলো 3A। এরপরে ডান পাশে, বাম পাশে তো আর কোনো হাইড্রোজেন নাই, সো আমি ইকুয়াল টু দিব। ডান পাশে হাইড্রোজেন কয়টা? 2টা, তো 2D। আশা করি বুঝতেছো, যারা বুঝেনি আরেকবার দেখো। এবার আমি দেখতেছি অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে হিসাব করে দেখি। অক্সিজেন এখানে খেয়াল করে দেখো, অক্সিজেন এখানে কয়টা আছে? 2টা, সো 2B। আচ্ছা, 2B দেখার পরে এখানে অক্সিজেন কয়টা? বাম পাশে তো আর অক্সিজেন নাই, সো বাম পাশে জাস্ট 2B লিখছি। ডান পাশে অক্সিজেন যেহেতু আছে ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দিয়ে আমি বুঝলাম এখানে C আছে, আবার এখানে কি আছে? D আছে। যারা বুঝো নাই আমি আরেকটা করাবো, ধৈর্য রাখো, আরেকটা করাবো। সেম জিনিস আমি আরেকবার বোঝাতে যাচ্ছি না, আমি আরেকটা প্র্যাকটিস করাবো। এখন কিভাবে আমি সমতকরণ তাড়াতাড়ি বের করবো খেয়াল করে দেখো। এখানে একটা জিনিস হচ্ছে যে যেটা সবচেয়ে বেশি সংখ্যক থাকবে, মানে যে অ্যালফাবেটটা সবচেয়ে বেশি সংখ্যক থাকবে সেটাকে 1 ধরতে হয়, এটাই নিয়ম। তো সবচেয়ে বেশি সংখ্যক আছে কোনটা? A, তারপর D, অর্থাৎ A, C ও 2বার আছে, D ও 2বার আছে, A ও 2বার আছে। তাহলে আমি একটা কাজ করি, যে কোনো একটাকে 1 ধরি। তুমি A কেও 1 ধরতে পারো, তুমি C কেও 1 ধরতে পারো, মানে যেটা সবচেয়ে বেশি সংখ্যক থাকে সেটাকে 1 ধরতে হয়। সো আমি A কে যদি 1 ধরি, A = 1, C = 1, হাইরে আল্লাহ, কারণ A = 1 মানে C = 1। এবারে A যদি 1 হয়, D কত হবে? D কত হবে? 3/2। এরপরে B এর মান বের করো, 2B। C যদি 1 হয়, D এর মান কত বলছে? 3/2। সো 3/2 বের করো, তাড়াতাড়ি বের করো। 3/2 কেমনে বের করবো? এই যে আমি এখানে 2 দিলাম, 2 + 3 কত আসছে? 5/2 না? আচ্ছা, এবার 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে না? তাহলে কত আসছে? 5/4। সো B এর মান আসছে 5/4। এখন খেয়াল দেখো, A এর মান পাইছি, C এর মান পাইছি। এখন আমি একটা কাজ করি, A এর মান আমি এখানে বসিয়ে দিই। কত বসাবো বলো? 1 বসাবো, বসিয়ে দিছি। B এর মান
কত বসাবো বলো, 5/4 বসাবো। কত বসাবো, 5/4 বসাবো। এবার সি এর মান কত বসাবো, 1 বসাবো। ডি এর মান কত বসাবো, ডি এর মান কই গেল, 3/2 বসাবো। আচ্ছা, কখনো কি ভগ্নাংশ থাকতে পারে মোট সংখ্যা হিসেবে? থাকতে পারে না। এখন মোট সংখ্যাটাকে হচ্ছে কি করতে হবে, বাদ করতে হবে, সরি ভগ্নাংশটাকে ভাগ করতে হবে। ভগ্নাংশটাকে বাদ কিভাবে করে জানো, ভগ্নাংশটাকে ভাগ করার সিস্টেম হচ্ছে সবচেয়ে বড় হর কোনটা, 4, সবচেয়ে বড় হর যেটা থাকবে, সবচেয়ে বড় হর যেটা থাকবে, সেই বড় হরটা যদি 4 হয় বা 5 হয়, যত হোক না কেন, বড় হর ধরে আছে কত, 4, তখন তুমি পুরো সমগ্র রিঅ্যাকশনকে 4 দ্বারা গুণ করে দিবা। সমগ্র রিঅ্যাকশনকে কত দ্বারা গুণ করবা, 4 দ্বারা গুণ করবা। তাহলে আনসার কত আসছে দেখো, 4 মোল অ্যামোনিয়া 5O2, আর এখানে আনসার কত আসছে 4NO, আর এখানে আনসার কত আসছে 4 দ্বারা গুণ করবো বলছো না, তাহলে 4 দ্বারা যদি গুণ করে দাও তাহলে 6 মোল পানি। এখন তোমাকে অপশনে দেওয়া ছিল এরকম, অপশনে কি দেওয়া ছিল বলো, অপশনে দেওয়া আছে A = 4, B = 5, C = 4, D = 6। এখন দেখো নাইট্রোজেন 4টা, নাইট্রোজেন 4টা, 6 × 2 = 12, 3 × 4 = 12, পারফেক্টলি মিলছে না স্যার? এখনো স্টিল বুঝতে পারতেছেন? আচ্ছা, সেম টাইপের আমি আরেকটা দেখাচ্ছি, একটু ডিফারেন্ট টাইপের দেখাচ্ছি। যারা বুঝো নাই ভাইয়া আবার একটু হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করান, ওকে? কারণ একটা দিয়ে ভাইয়া আমরা বুঝবো না। আচ্ছা, যারা বুঝতেছো না, এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া একটা জিনিস এখনো হজম হচ্ছে না, কোনটা হজম হচ্ছে না ভাই, আমি কি এই প্রসেসে করব নাকি ওই প্রসেসে করব? আপনাকে আমাকে একটু বলেন ভাইয়া কোন প্রসেসে করব, আমি কি এই প্রসেসে যাব নাকি এই প্রসেসে যাব? আমি বলতেছি, তুমি আমার উপরে বিলিভ রাখো, আমি বলতেছি। আচ্ছা, এটা কি ছিল বলো, এটা ছিল মনে হয় NO, সরি এটা O2 ছিল, এটা ছিল O2, তাই না? প্রশ্নের মধ্যে এটা ছিল O2, সেম জিনিস দিচ্ছি বাট একটু ডিফারেন্ট করব, একটু ডিফারেন্ট করব। ডিফারেন্ট বলতে আমি এটা প্লাস আছে না ভাইয়া, উফ দেখো এই যেটা প্লাস আছে, আমি এখানে NO2 বসিয়ে দিচ্ছি। বলতে পারো ভাইয়া সেমই তো, সেম না? আগে ছিল নাইট্রিক অক্সাইড, আগে ছিল NO মানে নাইট্রিক অক্সাইড, এখন আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখন সমতাকরণ করো, সেম আনসার আসবে না, কখনো সেম আনসার আসবে না, কারণ এখন নাইট্রিক অক্সাইড আছে। এখন কি আছে, নাইট্রিক অক্সাইড আছে। সো আগের মতো নাইট্রোজেন দিয়ে শুরু করি। নাইট্রোজেন এখানে কয়টা, এখানে ফার্স্টে A বসাতে হবে, এটা B বসাতে হবে, এটা C বসাতে হবে, এটা D বসাতে হবে। সো এখানে নাইট্রোজেন A সংখ্যক, তো ইকুয়াল টু এখানে নাইট্রোজেন কত, C। নাইট্রোজেন আর আছে আর নাই। হাইড্রোজেন কত, হাইড্রোজেনটা হিসাব করে দেখি। হাইড্রোজেন এখানে 3A, হাইড্রোজেন এখানে কয়টা, 2D। এরপর আমি হিসাব করব কি, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে এখানে কত, 2B, এখানে অক্সিজেন কয়টা, এখানে অক্সিজেন কয়টা, 2C, ওকে? এবার অক্সিজেন আরেকটা বাকি আছে, সো 2B, এটা 2B, এরপর ইকুয়াল টু কত, 2C। এরপর এখানে অক্সিজেন বাকি আরেকটা আছে না, সো প্লাস কি হবে, D হবে। বুঝাই গেছে ভাইয়া? কঠিন লাগতেছে? আচ্ছা, সো নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এর পাশাপাশি আর কিছু করতে হবে, করতে হবে না। তো এখানে খেয়াল দেখো যে A = C, নাইট্রোজেন, হাইড্রোজেন 3A = 2D, অক্সিজেন হচ্ছে 2B = 2C + D। সবচেয়ে বেশি এই কোথায় দেখা যাচ্ছে, আবার A হচ্ছে 2 বার, C হচ্ছে 2 বার। তো আমি একটা কাজ করি, এইটাকে 1 ধরি। তুমি বলতে পারবে সবসময় এইটাকে 1 ধরেন কেন, সিটাকে তো 1 ধরতে পারেন। ওকে ফাইন, সিটাকে 1 ধরো, সিটাকে 1 ধরো, সিটাকে 1 ধরো, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি সংখ্যক থাকবে সেটাকে 1 ধরা হয়। আর যদি হচ্ছে লেভেল হয়ে যায়, তাহলে হচ্ছে এটাও বেশি সংখ্যক, ওটাও বেশি সংখ্যক, সবগুলো সমান, তাহলে যে কোনো একটাকে 1 ধরতে পারো, মিলে যাবে। সো A = 1 মানে, C = 1 মানে A = কি হবে, 1 হবে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে A = যদি 1 হয় তাহলে D = কত হবে, কত হবে বলো, 3/2। এরপরে C = কত হবে, আচ্ছা একটু আগে বলছিলাম, সরি C না, B = কত হবে, কারণ C তো অলরেডি পেয়ে গেছি। সো আমি হচ্ছে B বের করব, C এর মান হচ্ছে 2, D এর মান কত হবে, 3/2। তাহলে ইকুয়াল টু, এটাকে এলসিএম করলে 2 কত হবে, 4 হবে, আর এখানে কত হবে, 3 হবে। আর 2B হচ্ছে মানে হচ্ছে এখানে 2 দিয়ে যদি গুণ করে দাও তাহলে যা আসবে সেটাই B। একসাথে করে ফেলছি। সো আনসার কত আসছে দেখো, 7/4। সরি, আর 2টা হচ্ছে নিচে গুণ হবে, কারণ হচ্ছে এটা উপরে আছে না, সো নিচে গুণ করতে হবে।
সো আনসার আসছে কত 7/4 ওকে 7/4 আসছে 7/4 এখন সুন্দর করে আগের মতো a এর মান বসাতো দেখি a এর মান 1 বসাইছে 1 বসানো না বসানো সেম কথা b এর মান আমরা কত বসাবো 7/4 বসাবো সো আমরা এখানে 7/4টা বসাচ্ছি c এর মান আমি এখানে কত বসাবো 1 বসাবো সো আমি 1টা বসাই 1 বসানো না বসানো সেম কথা d এর মান আমি এখানে কত বসাবো 3/2 বসাবো সো 3/2 সবচেয়ে বড় হর কোনটা 4 না আবার 4 দ্বারা গুণ করো 4 অ্যামোনিয়া 7 O2 4 NO2 সবগুলোকে 4 দ্বারা গুণ করতে হবে সো 4 দ্বারা গুণ করলে কত আসে 6 মোল পানি নাইট্রোজেন মিলছে অক্সিজেন কয়টা 7 × 14 4 × 8 8 6 14 পারফেক্টলি মিলছে না তাহলে a এর মান কত এখানে অপশনে দেওয়া থাকবে এরকম a এর মান 4 b এর মান হচ্ছে 7 c এর মান হচ্ছে 4 d এর মান হচ্ছে কত 6 এখন বললো ভাই অনেক কঠিন এটা আসলে বারবার বললাম এগুলো আসলে আমি স্টিল জানি তোমাদের কাছে এখনো HARD এখনো হার্ড লাগতেছে স্টিল ভাই এখনো হার্ড লাগতেছে হার্ড লাগার একটা রিজন মানে আসলে রিজন অনেকগুলো থাকতে পারে একটা রিজন থাকতে পারে একাডেমিকে ভালোভাবে পড়াশোনা করো নাই যার কারণে এখন হার্ড লাগতেছে বেসিকে গ্যাপ ছিল বেসিকে ল্যাকিংস ছিল এটা একটা রিজন থাকতে পারে এবং সেজন্য আমি বললাম যে আসলে একাডেমিকটা আগে হচ্ছে কভার করতে হয় তারপর অ্যাডমিশনে যাবা যাই হোক তোমরা হয়তো একাডেমিক অ্যাডমিশন একসাথে চালাচ্ছ নো প্রবলেম তবে আগে ফার্স্টে বেসিক ক্লিয়ার করবা সো সেজন্য বললাম হার্ড লাগতেছে কেন কারণ বেসিক ক্লিয়ার হয়তো নাও থাকতে পারে বেসিক ক্লিয়ার করে ফেলো আর বেসিক ক্লিয়ার করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বুঝতে হবে বুঝে বুঝে করতে হবে সো আশা করি আমাদের হচ্ছে সমাধানটা আমরা তোমাদেরকে বুঝিয়ে ফেললাম এখন এই সেম জিনিসটা আমি হচ্ছে এখন এবিসিডি মেথড দিয়ে করে ফেলতে পারি সেম জিনিসটা আমি এবিসিডি মেথড দিয়ে করে ফেলতে পারি স্যার কেমনে এরকম বড় রিঅ্যাকশনে এবিসিডি মেথড করবা না তবে আমি তোমাদেরকে জানানোর জন্য শিখিয়ে দিচ্ছি যে এটা এবিসিডি মেথডে করানো যায় তবে বড় বড় রিঅ্যাকশনগুলো এই ফরম্যাটে করার চেষ্টা করিও এখন আমি এটা এবিসিডি মেথডে মিলিয়ে দিচ্ছি কিভাবে স্যার এবিসিডি মেথড আপনি করবেন আমাদেরকে একটু বলেন আচ্ছা কিভাবে করব সেটা এখন বলতেছি তাহলে ফার্স্ট অফ অল এটাকে সবগুলোকে এই ধরতে হবে কিভাবে প্রশ্ন দেওয়া থাকবে এরকম যে AK2CR2O7 ভালোভাবে খেয়াল করে দেখো BHCl C পটাশিয়াম আয়োডাইড এরপরে হচ্ছে DCrCl3 এরপর হচ্ছে EKCl খুবই ইজি একদম এত মজা লাগবে বলার মতো না পানি আর লাস্টে কি সিরিয়ালি জি এটা কোশ্চেনে দেওয়া থাকবে বুঝা গেছে আচ্ছা এখন তুমি কি করবে জানো শুরু থেকে স্টার্ট করো তো ফার্স্ট অফ অল আমি পটাশিয়াম দিয়ে আসবো পটাশিয়ামকে আমাকে আগে সাইজ করতে হবে সো পটাশিয়াম এখানে কয়টা আছে 2A = বাম পাশে পটাশিয়াম কয়টা আছে আবার সি সংখ্যক আছে এখানে হচ্ছে 2A সংখ্যক আর এখানে C সংখ্যক তাহলে 2A + C ইকুয়াল টু এখানে পটাশিয়াম কয়টা আছে মাত্র E সংখ্যক আছে অর্থাৎ E যদি 2 থাকতো তাহলে 2E লিখতাম যদি একটা আছে তাহলে ইকুয়াল টু আমি লিখলাম কি E এতটুকু বোঝা গেছে আচ্ছা এরপর যাচ্ছি ক্রোমিয়ামে সো পটাশিয়াম গেল এখন বলে যাচ্ছি কোথায় ক্রোমিয়ামে সো এখন ক্রোমিয়ামটা একটু খেয়াল করে দেখো ক্রোমিয়ামে যখন আমি যাচ্ছি ক্রোমিয়াম আছে এখানে কয়টা 2A অনেক কি বলতে পারো ভাই অনেক সমস্যা আছে আর ভাই সময় বাদ দাও আগে বুঝো ভাই আগে বুঝো না এটা আমি তোমাকে নরমালি করালে আমি গড়গড়া লিখে দিতাম এখন তোমাকে আমি বলে বলে লিখাচ্ছি জন্য সময় লাগতেছে দেখো এই যে আমি CR কয়টা আছে দুইটা 2A এখানে CR কয়টা এখানে CR কি আর আছে নাই সো আমি 2A = D লিখবো CR কি আর আছে নাই সো 2A = D ক্রোমিয়াম লেখা শেষ আল্লাহ সবকিছু শেষ হয়ে যাচ্ছে এবার আমি অক্সিজেন দেখি অক্সিজেন খেয়াল করে দেখো অক্সিজেন এখানে 7A এরপর অক্সিজেন এখানে আর আছে আর নাই এখানে অক্সিজেন কয়টা এই তো 7A = কত F অক্সিজেনের পর আমরা যাব কোথায় আল্লাহ কিন্তু শেষ হয়ে যাচ্ছে খেয়াল করে দেখো এই যে আমরা অক্সিজেন শেষ এবার আমি চলে আসলাম হাইড্রোজেন কয়টা B সংখ্যক আছে হাইড্রোজেন কি বাম পাশে আর আছে নাই এখানে হাইড্রোজেন কয়টা এই যে তো 2F সো B = কত হবে 2F এরপরে আমরা হাইড্রোজেনের পরে কোথায় যাচ্ছি বলো হাইড্রোজেনের পরে ক্লোরিনকে আমরা পড়ছি না করি নাই সো ক্লোরিন এখানে কয়টা আছে B আছে ক্লোরিন এখানে আর আছে নাই এখানে ক্লোরিন কয়টা = 3D এখানে ক্লোরিন কয়টা +E সংখ্যক এরপর আর ক্লোরিন আছে নাই এরপর আছে কি পটাশিয়াম তো অলরেডি কাউন্ট হয়ে গেছে এরপর আছে আয়োডিন সো আয়োডিনটা একটু ফলো করি পটাশিয়ামটা আমি নিব না কারণ পটাশিয়াম অলরেডি কাউন্ট করে ফেলছো এরপর আয়োডিন কয়টা আছে আয়োডিন হচ্ছে এখানে C এখানে আয়োডিন আছে আর নাই এরপর আয়োডিন এখানে কয়টা 2G তাহলে C = কত হবে 2G এখানে আয়োডিন আছে নাই এখন দেখো কতক্ষণ লাগে এরপরে বলছিলাম সবচেয়ে বেশি সংখ্যক যে থাকবে তাকে তুমি 1 ধরবা এখানে A একবার
এ আবার একবার, এ আবার একবার, এরপরে 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 আর নাই। তো এ হচ্ছে 3বার পাইছি, সি একবার, সি 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 আর নাই। অর্থাৎ সবগুলো যদি কাউন্ট করে দেখো সবচেয়ে বেশি সংখ্যক পাওয়া গেছে কিন্তু এ, অর্থাৎ এইটাকে আমি 1 ধরে ফেলি। সবচেয়ে বেশি সংখ্যক যাকে পাওয়া যাবে তাকে 1 ধরবা। এটাকে 1 ধরলে সহজগুলো বোঝার চেষ্টা করো। এটাকে 1 ধরলে আমরা কি কি সলভ করতে পারবো। এটাকে যদি 1 ধরে, এই যে এটাকে যদি 1 ধরে তাহলে ডি ইকুয়াল টু কত আসবে? 2 আসবে। ওরে বাবা, ডি তো পেয়ে গেছি, ডি পেয়ে গেছি। এরপরে এ ইকুয়াল টু যদি 1 ধরি তাহলে দেখো আমরা এফ কত পেয়ে যাব? 7। বোঝা গেছে? এরপর আমরা বি পেয়ে যাব কত? 14। ওরে বাবা ভাইয়া তাড়াতাড়ি শেষ করে বলছি। আচ্ছা, এরপরে দেখো আমরা বিও পেয়ে গেছি। এরপর আমরা হচ্ছে ডি পেয়ে গেছি। আমরা হচ্ছে ডি হচ্ছে কত? এই যে এটা, এফ কত? এটা, বি কত? এটা। এখন আমাদেরকে কি বের করতে হবে? কি বের করতে হবে? ই বের করতে পারবো কেমনে? বি হচ্ছে কত? 14। এখান থেকে ই কত? ডি কত? ডি কত? 2 2 ইন্টু ডি 2 ইন্টু 3 কত? 6 প্লাস কত? ই ইকুয়াল টু কত বের হয়েছে? ইকুয়াল টু কত বের হয়েছে? 8। সো ই এর মান আমরা বের করে ফেলছি, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো সি এর মান বের করতে পারবো। এই যে এখান থেকে 2 ইন্টু 1 প্লাস সি এর মান বের করতে হবে। 8 এর মান কত? 6, সরি ই এর মান কত? 8। সো এখন খেয়াল করে দেখো সি ইকুয়াল টু কত হবে? 2, সি ইকুয়াল টু কত হবে? 6 হবে। এখন আমি সবগুলো বের করে ফেলছি না? সি ইকুয়াল টু যদি 6 থাকে, এই যে এই জায়গায় 6টা বসাইছি। সি ইকুয়াল টু যদি 6 থাকে জি এর মান কত হবে? সি ইকুয়াল টু যদি 6 থাকে, 6 কেমনে বুঝতে পারছো? এই যে আমি এখানে এ এর মান 1 বসাইছি, আমার ই এর মান কত? ই এর মান হচ্ছে 14 থেকে 6 বাদ দিলে 8। এই যে 8টা এখানে বসাইলাম, তাহলে আমি 8 এবং 2 থেকে 8 থেকে 2 বাদ দিলে 6। এই সি এর মান আমি 6 বসাইছি, 6টা আমি এখানে বসালে জি এর মান কত পাবো? 3 পাবো। এখন সবগুলো কি কমপ্লিট হয়েছে? দেখো এ পাইছি, বি পাইছি, সি পাইছি, ডি পাইছি, এরপর ই পাইছি, এরপর হচ্ছে এফ কোথায় গেল? এফ পাইছি, এরপরে জি পাই গেছি। এখন ভাইয়া আপনি একটু কষ্ট করে বসান তো, এ এর মান 1 মিল পাইছেন? মিল পাইছেন? আচ্ছা, এখন এরপরে বি এর মান 14 মিল পাইছেন, সি এর মান হচ্ছে 6 মিল পাইছেন, ডি এর মান কত? 2 মিল পাইছেন, এরপরে ই এর মান কত? 8 মিল পাইছেন, ই এর মান 8, এফ এর মান কত? এফ এর মান কত? এফ এর মান 7 মিল পাইছেন, 7, এরপরে জি এর মান কত? 3 মিল পাইছেন। আবারও বলছি, ডান এন্ড ডাস্টেড। সময় বেশি লাগছে ভাইয়া, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম। আমাদের এখন শেষ। সো জারণ বিজনের সমতাকরণ এখানে আমরা শেষ করে ফেললাম। সবাই লিখে ফেললো তাড়াতাড়ি, ঠিক আছে? আমাদের পরীক্ষায় কিন্তু জারণ সংখ্যা আসে, ঢাকা ইউনিভার্সিটিতে জারণ সংখ্যা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছিল। তো আজকে আমরা জারণ সংখ্যা সলভ করব। অনেকে বলতে পারবে ভাইয়া জারণ সংখ্যা পারি, এত ইজি। আচ্ছা, জারণ সংখ্যা যারা পারো তাদের একটা কথা বলে রাখি, এখানে BR3O8 জারণ সংখ্যা বের করতে বলছে। কি হবে? অনেককে বলবা ভাইয়া জারণ সংখ্যা বের করা খুবই সিম্পল। কার বের করতে বলছে? ভাইয়া ব্রোমিনের। আমি একটা কাজ করলাম, 3x - 16 ইকুয়াল টু কত? 0। x ইকুয়াল টু কত আসছে ভাইয়া? 16/3। কিন্তু ভাইয়া অপশনে দেওয়া আছে কত জানো? অপশনে দেওয়া আছে 6। ব্রোমিনের জারণ সংখ্যা বের করতে বলছে, অপশনে দেওয়া আছে 4, সি তে দেওয়া আছে কত? 6, ডি তে দেওয়া আছে অল অফ দ্য অ্যাবভ। ঢাকা ইউনিভার্সিটিতে মাঝে মাঝে কিসে প্রশ্ন আসে জানো? ইংলিশে প্রশ্ন চলে আসতে পারে, ইংলিশে অপশন চলে আসতে পারে। এখন তুমি বের করছো 16/3, ভাই আমি তো বের করছি 16/3, বাট অল অফ দ্য অ্যাবভ। এখানে আমি ভাই এগুলো কি দেখতেছি ভাইয়া? খেয়াল করে দেখো, জারণ সংখ্যা মানে কি? ফার্স্ট অফ অল জারণ সংখ্যা মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার মানে কি বুঝো? জারণ সংখ্যা মানে হচ্ছে কোন মৌলের পরমাণু ইলেকট্রন দান বা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে জারণ সংখ্যা বলে। এগুলো হচ্ছে 9-10 এর ডেফিনেশন, এগুলো এখানে খাটালে হবে না। এখানে জারণ সংখ্যার ডেফিনেশনটা আসবে এরকম যে দুইটা মৌলের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে তবে জারণ সংখ্যা বের করা সম্ভব। দুটি মৌলের মধ্যে যদি তড়িৎ পার্থক্য থাকে, এখানে মৌল কয়টা? মৌল বলতে কয় ধরনের মৌল আছে? দুই ধরনের, একটা হচ্ছে ব্রোমিন, একটা হচ্ছে অক্সিজেন। আমরা সবাই জানি অক্সিজেনের তড়িৎতার মান কত জানো? 3.5, আর ব্রোমিন কত? 2.8। এখন খেয়াল করে দেখো, তুমি কি করছো? তুমি হচ্ছে এই যে x যেটা বের করছো, এটা তুমি বের করছো অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। অ্যাভারেজ মানে বুঝো, তুমি গড় জারণ সংখ্যা বের করছো, বাট তোমাকে গড় জারণ সংখ্যা বের করতে বলা নাই। তোমাকে বলছে ব্রোমিনের জারণ সংখ্যা কত ইন্ডিভিজুয়াল।
এখন এটা কেমনে বের করবো ভাই? এটা বের করার সিস্টেম হচ্ছে ব্রোমিন কয়টা আছে এখানে। আচ্ছা, এটা স্ট্রাকচার বের করতে হয়, স্ট্রাকচার কেমনে বের করে আমি বলবো। স্ট্রাকচার বের করে একটা ওয়ে আছে, যে কোনো মোলের স্ট্রাকচার বের করতে বলছে। সাপোজ যে কোনো মোলের স্ট্রাকচার আমাকে যদি বলে ভাই পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রাকচারটা বের করে দেন তো, আমি তোমাকে এখন 30 সেকেন্ডে লিখে দিব, 30 সেকেন্ডের সময় লাগবে না। জারণ সংখ্যায় যখন স্ট্রাকচার বের করতে বলা হয়, স্ট্রাকচার বের করা খুবই সহজ। স্ট্রাকচার বের করতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে দেখতে হবে কার পারমাণবিক সংখ্যা বেশি, কার পারমাণবিক সংখ্যা বেশি। আবারও বলছি, যার পারমাণবিক সংখ্যা বেশি তাকেই তুমি হচ্ছে কি করো, তাকে হচ্ছে নির্বাচন করবা কি হিসেবে, কেন্দ্রীয় পরমাণু হিসাবে। আচ্ছা, কেন্দ্রীয় পরমাণু অনেকগুলো রুলস আছে, যেমন হচ্ছে যার পারমাণবিক সংখ্যা বেশি তাকে তুমি কেন্দ্রীয় পরমাণু ধরতে পারো, যার হচ্ছে কম তরুণাত্মকতা আছে, অথবা আরেকটা ওয়ে আছে যেটা সংখ্যায় কম থাকবে, এখানে বলতে পারো সংখ্যায় কম কে আছে স্যার, অক্সিজেন 7টা, ক্রোমিয়াম 2টা, পটাশিয়াম 2টা, স্যার মিলতেছে না। আরে ভাই সংখ্যায় কম থাকলো একটা জিনিস মাথায় রাখতে কি জানো, কখনো গ্রুপ 1 এর মৌলগুলো কখনো কেন্দ্রীয় পরমাণু হতে পারে না। লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, কখনো তারা কেন্দ্রীয় পরমাণু হতে পারে না। কখনো তুমি দেখছো হাইড্রোজেন কেন্দ্রীয় পরমাণু, পটাশিয়াম কেন্দ্রীয় পরমাণু, কখনো হয়েছে? পসিবল না। গ্রুপ 1 এর মৌলগুলো কখনো কেন্দ্রীয় পরমাণু হতে পারবে না, পটাশিয়াম তো হতেই পারবে না। এখন কিভাবে বের করবা? সো ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, ক্রোমিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এখানে কেন্দ্রীয় পরমাণু কি ব্রোমিন। সো কেন্দ্রীয় পরমাণু ব্রোমিন যখন হবে তখন ব্রোমিন আমি এখানে কয়টা দিব, ব্রোমিন এখানে আমি কয়টা দিব, 3টা দিব। স্যার কেমনে 3টা দিবেন? এই যে এভাবে দিচ্ছি 3টা। এবার অক্সিজেন কয়টা, 8টা বসাতে হবে, 8টা অক্সিজেন বসিয়ে দেন তো ভাইয়া। তিনটা, 6টা, 7টা, 8টা। এখন আমরা সবাই জানি অক্সিজেনের হাত কয়টা, 2টা করে, 2টা বসিয়ে দেন। অক্সিজেনের হাত 2টা হয়ে গেছে। অনেকে বলতে পারো ভাইয়া ব্রোমিনে তো 7টা হাত হয়ে গেছে, ভাইয়া 7টা কেমনে ব্রোমিনের হাত হয়? আচ্ছা, তাদের জন্য আমি লিখে দিচ্ছি যে হ্যালোজেনের ভ্যালেন্সি বা ভ্যালেন্সি বলবো না, হ্যালোজেনের জারণ সংখ্যাটা মনে রাখবা +1 থেকে +7 পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ তার হাত 7টাও হতে পারবে, আবার তার হাত 1টাও হতে পারবে। অবাক হওয়ার কিছু নাই। এখন আমাকে যদি বলে যে ব্রোমিনের জারণ সংখ্যা কেমনে বের করবেন, ভাইয়া দেখান তো। ব্রোমিনের জারণ সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে, ব্রোমিন আর অক্সিজেনের মধ্যে অবশ্যই হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। যার ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ ঋণাত্মকতার মান বেশি, সে কি করে জানো, সে ইলেকট্রন খেঁচে নিয়ে ফেলে। এখন এই ব্রোমিন কয়টা ইলেকট্রন টানছে, অক্সিজেন থেকে সে কয়টা টানছে, ব্রোমিন 2টা। আচ্ছা ব্রোমিন টানছে না স্যার, আপনি নিজে তো ভুল বলছেন, অক্সিজেন টানছে। অক্সিজেন ব্রোমিন থেকে টানছে নাকি ব্রোমিন অক্সিজেন থেকে টানছে, এটা বুঝতেছি না ভাইয়া। এটা বোঝার জন্য তোমাকে মাথায় রাখতে হবে কার ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি, অবশ্যই অক্সিজেনের মান বেশি। এটা একটা আমি সিরিয়াল লিখে দিচ্ছি, একটু মাথায় রাখতে পারো যে ফন কলিবার ডট 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 ডট, এখানে হাইড্রোজেন, কার্বন, সালফার এগুলো আসবে, এতটুকু মাথায় রাখো যে ফন কলিবার FONClBr। এবার মাথায় রাখতে পারো সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন, এরপর অক্সিজেন, এরপর নাইট্রোজেন, এরপর ক্লোরিন, এরপর ব্রোমিন, এরপর সিরিয়ালে আসবে। এখন অবশ্যই অক্সিজেনে বেশি। সো অক্সিজেন কি করে ব্রোমিন থেকে ইলেকট্রন টানে, সো ব্রোমিন থেকে ইলেকট্রন কয়টা টানছে, 2টা টানছে নাকি 1টা টানছে? এই যে একটা বন্ডের জন্য 1টা টানে, 2টা বন্ডের জন্য 2টা টানে। অর্থাৎ এই ব্রোমিন এর এই ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টেনে ফেলে। সো অক্সিজেনের চার্জ কত, -2, আর ব্রোমিন এখানে 2টা বন্ডের জন্য +2, আবার 2টা বন্ডের জন্য +2, আবার 2টা বন্ডের জন্য +2। ব্রোমিনের এখানে কয়টা বন্ড আছে, 2টা বন্ডের জন্য +2, 2টা বন্ডের জন্য +2। আর এই ব্রোমিন আর এই ব্রোমিনের তো ইলেকট্রোনেগেটিভ পার্থক্য কত, 0। তো 0 থাকার মানে কেউ কার ইলেকট্রন খেঁচাখেঁচি বা টানাটানি করে না, তো তাদের কি হবে, 0 হবে। সো এখানে +2, এখানে কয়টা, এই যে আবার +2, আবার +2, আবার +2, মানে ব্রোমিনের আর কি, এটা ব্রোমিনে বের করছি। তো +6, এরপরে এখানে 0 আসছে ব্রোমিনের, 0 নাকি 4 আসছে, আর এখানে কত আসছে, 6 আসছে। অর্থাৎ 6, 4, 6 অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ ব্রোমিনের জারণ সংখ্যা 6, 4, 6 এটাই। এখন তুমি কি করছো, তুমি হচ্ছে ওই যে বলো না, তুমি হচ্ছে কি করছো, অ্যাভারেজ বের করে বলছো 6, 4, 6 ডিভাইডেড বাই কত, 3টা ব্রোমিনের জন্য 3টা ধারা ভাগ করছো, আনসার কত আসছে, 16/3। তুমি অ্যাভারেজ বের করে বলছো ভাইয়া, অ্যাভারেজ বের করলে হবে না। সো অ্যাভারেজ বের করবো কখন, যখন আমাকে প্রশ্নে অ্যাভারেজ বলতে থাকবে। কথা বোঝা গেছে? আচ্ছা ভাইয়া স্যার এখন আরো কিছু প্র্যাকটিস করার না। আচ্ছা
ধরো পটাশিয়াম ডাইক্রোমেট তো হচ্ছে কি, এটা নর্মালি হচ্ছে তুমি ফর্মুলা দিয়ে বের করে ফেলবা। তবে তুমি যদি বলো ভাই আমি হচ্ছে এখানে স্ট্রাকচার দিয়ে যদি বের করতে চাই, স্ট্রাকচার বের করতে পারো। স্ট্রাকচার বের করার জন্য ক্রোমিয়াম কয়টা? একটা নাকি দুইটা? স্যার দুইটা। আচ্ছা, ক্রোমিয়ামের হাইয়েস্ট ব্যালেন্সি অর্থাৎ তার সর্বশ্রেষ্ঠ শক্তি স্তরে, অর্থাৎ তার সর্বশ্রেষ্ঠ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে। ক্রোমিয়ামের কয়টা ইলেকট্রন আছে? না 6টা ইলেকট্রন আছে, অর্থাৎ তার হাত হবে হাইয়েস্ট 6টা। হাত হবে কয়টা? যেমন ফ্লোরিনে ব্রোমিনের লাস্ট ইলেকট্রন কয়টা আছে জানো? 7টা, সেজন্য তার হাত 7টা হচ্ছে ব্যালেন্সি যোজনী, হাত 7টা। ঠিক সেভাবে হাইয়েস্ট আর কি, হাইয়েস্ট ক্রোমিয়ামের হাইয়েস্ট ব্যালেন্সি কত জানো? 6, অর্থাৎ তার 6টা হাত এট এনি কস্ট লাগবে। যেটাই করো না কেন ক্রোমিয়ামের 6টা হাত লাগবেই। এখন ক্রোমিয়াম কয়টা আছে? 2টা, অর্থাৎ তার 6টা হাত অ্যাট এনি কস্ট, যেটাই করো না কেন তার 6টা হাত অ্যাট এনি কস্ট লাগবেই। লাগবে মানে লাগবে, এখানে কোনো মাফ নেই। এখন তুমি এইভাবে একটা ফরম্যাট সাজাবা, সাজানোর পর এখন অক্সিজেন দেখছো তুমি 7টা, পটাশিয়াম দেখছো 2টা, কি করবা? সবগুলো অক্সিজেন বসিয়ে দাও, কারণ অক্সিজেন অনেক বেশি। আমি এটা হচ্ছে এখানে যেহেতু হচ্ছে আমি এখানে কালো কালি ইউজ করি। অক্সিজেন কয়টা? 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এরপর এখানে পটাশিয়াম কয়টা? 2টা। পটাশিয়াম কয়টা? 2টা বসাই দিছি। এখন তুমি যদি বলো ভাইয়া ক্রোমিয়ামের জারণ সংখ্যা কেমনে? ক্রোমিয়াম আর অক্সিজেনের মধ্যে অবভিয়াসলি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ অনেক বেশি। ক্রোমিয়াম তো ধনাত্মক মূলক, ক্রোমিয়ামের ইলেকট্রোনেগেটিভ অনেক কম, অক্সিজেন অনেক বেশি। সো অক্সিজেন ক্রোমিয়াম থেকে ইলেকট্রন টানবে, সো যার থেকে টানবে সে অলওয়েজ পজিটিভ, যে টানবে সে মাইনাস। অক্সিজেন টানছে না, সে অক্সিজেন -2। এখানে সবগুলো অক্সিজেন -2, এটা আমি বসা নাই আর কি, এটা আমি ইচ্ছা করে বসা নাই। বাট এখানে খেয়াল করে দেখো, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কিভাবে বসাবো? অক্সিজেন অবশ্যই বেশি, সো অক্সিজেন টানবে। অক্সিজেন ক্রোমিয়াম থেকে 2টা টানছে নাকি একটা? এই যে বন্ড একটা থাকলে একটা টানছে, সো অক্সিজেনের এখানে জারণ সংখ্যা কত? -1। আবার এখান থেকে টানছে আবার -1, টোটাল কত? -2। সো -2 আমি এটা না বসালে বোঝা যাচ্ছে যে ইজিলি বোঝা যাচ্ছে যে -1 -1 2 হবে। বাট আমি ক্রোমিয়ামে বের করবো। সো ক্রোমিয়ামের 2টার জন্য +2, 2টার জন্য +2, এখানে +1 আর এখানে +1, সো টোটাল কত হবে? +6। ঠিক সেম ভাবে এখানেও সেম না, যে লাউ সৌ কত না, এটার মতো এটারও সেম ফরম্যাট না, সো এটাও +6 এটাও +6। এখানে ক্রোমিয়াম জারণ সংখ্যা +6, স্ট্রাকচার দিয়ে বের করে ফেলতে পারি, আমার কোনো বিষয় না। আমি KMnO4 স্ট্রাকচার বের করতে, যে কোনো কিছু স্ট্রাকচার আমি বের করতে পারবো। যেমন পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে ইউনিভার্সিটিতে CrO5, এটা সবসময় ভুল করে থাকে। সবাই কি করে জানো? ক্রোমিয়াম পেন্টাঅক্সাইডের জারণ সংখ্যা দিয়ে দেয় 10, মানে ক্রোমিয়াম জারণ সংখ্যা কত দেয় জানো? বলছে ভাই ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 10। কে বলছে 10? তুমি জানো ক্রোমিয়াম জারণ সংখ্যা কোনো 10 হতে পারে না। কেন হতে পারে না? কারণ ক্রোমিয়ামের সর্ববস্তু শক্তি ইলেকট্রন আছে 6টা, 10 কেমন হবে? ব্যালেন্স ইলেকট্রন আছে 6টা, সো 6টা থাকবে, তার 10 হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কিভাবে? এটা স্ট্রাকচার অঙ্কন করতে হবে। এটা স্ট্রাকচারটা হচ্ছে বাটারফ্লাই স্ট্রাকচার। মাঝে মাঝে এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রজাপতি স্ট্রাকচার গঠন করে কোনটি? এটা নাকি ওইটা? কোনটা হবে? এটা হবে। সো খেয়াল দেখো কিভাবে স্ট্রাকচার বাটারফ্লাই মানে হচ্ছে দেখতে প্রজাপতির মতো। অক্সিজেন কয়টা? 5টা। অক্সিজেন কয়টা? 5টা। অক্সিজেন কয়টা? 5টা। 5টা বসাই দাও, বাট বসাইছি কয়টা? 4টা। তো এখানে উপর একটা অক্সিজেন বসাই দাও। আর আমি একটু আগে বলছিলাম ক্রোমিয়ামের হাইয়েস্ট ব্যালেন্সি বা হাইয়েস্ট হাত কয়টা? 6টা। 6টা বসাই দিছো? বসাই দিছি। এখন খেয়াল করে দেখো অক্সিজেনের হাত তো ফিল আপ হয় নাই ভাইয়া, এটার ফিল আপ হয়েছে বাট এটার ফিল আপ হয় না। এদিকে বসাই দাও, এদিকে বসাই দাও। বাটারফ্লাই, এই যে প্রজাপতি হয়ে গেছে, উঠতেছে না, এটা প্রজাপতি হয়ে গেছে। প্রজাপতি, এটাকে বলা হয় বাটারফ্লাই স্ট্রাকচার। লিখে ফেলো ভাইয়া বাটারফ্লাই স্ট্রাকচার। মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে যে বাটারফ্লাই স্ট্রাকচার কোন যৌগটি দিচ্ছে। ওকে, আচ্ছা এখানে ক্রোমিয়াম জারণ সংখ্যা কত? খেয়াল করে দেখো ক্রোমিয়াম আর অক্সিজেনের মধ্যে অবশ্যই ক্রোমিয়ামের ইলেকট্রোনেগেটিভ কম। অক্সিজেন কি করে ক্রোমিয়াম থেকে ইলেকট্রন টানতেছে? 2টা বন্ডের জন্য কয়টা টানবে? 2টা টানবে। আবার বলছি 2টা বন্ডের জন্য কয়টা টানবে? 2টা টানবে। সো 2টা টানতেছে কার থেকে? ক্রোমিয়াম থেকে। যার থেকে টানবে সে অলওয়েজ পজিটিভ, +2। আর এখানে একটা বন্ডের জন্য +1, এখানে একটা বন্ডের জন্য +1, এখানে একটা বন্ডের জন্য +1, এখানে একটা বন্ডের জন্য +1। সো টোটাল কত হচ্ছে? +6। হিসাব করে দেখো +6। আর এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -1। কেন? অক্সিজেন ক্রোমিয়াম থেকে একটা টান দিছে, সো -1। আর এটা হবে না, কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ পার্থক্য কত? 0। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে এখানে পারঅক্সাইড কয়টি? লিখে ফেলো, তাড়াতাড়ি নোট করে ফেলো। পারঅক্সাইড কয়টি এখানে? এটা কেমনে বের করবো ভাইয়া? পারঅক্সাইড এখানে কয়টা? পারঅক্সাইড মানে যাদের জারণ সংখ্যা -1 হবে, যাদের জারণ সংখ্যা -1 হবে। পারঅক্সাইড কেমনে বের করে? যাদের জারণ সংখ্যা কত হবে? -1 হবে। সো পারঅক্সাইড কেমনে? 1 2 3 4। সো পারঅক্সাইড 4টা, সবগুলো জারণ সংখ্যা -1। এই অক্সিজেনের জারণ সংখ্যা বের করে -1 পারঅক্সাইড 4টা। আচ্ছা পারঅক্সাইড বোঝার আরেকটা উপায় আছে।
স্যার কেমন উপায় আছে একটু বের করেন? স্ট্রাকচার ছাড়া পারক্সাইড বের করা যায়, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে পারক্সাইড কয়টা, কেমনে বের করি আমি একটু দেখি, বলো। ফার্স্ট অফ অল বলছে CrO5, সবগুলো ট্রিক আছে, ট্রিকটা আমি বলে দিচ্ছি। CrO5 এর বলছে যে পারক্সাইড কয়টা। ফার্স্ট অফ অল তুমি একটা কাজ করবে, নর্মাল ওয়েতে হচ্ছে জারণ সংখ্যা বের করো, x - 10 = 0, সো x = কত হবে +10, বের করছো না? আচ্ছা, এখন তুমি চিন্তা করবে আরে আল্লাহ 10 আসছে, এটা কখনো পসিবল না। কেন? ইস্তিয়াক ভাইয়া বলছিল যে ক্রোমিয়ামে লাস্ট ইলেকট্রন আছে কয়টা, 6টা, সো আমি এখানে 6 বসাবো। আনসার আসার কথা ছিল 6, আসছে কত 10, সো ভুল উত্তর হচ্ছে এটা, সঠিক উত্তর হচ্ছে এটা। একটা কাজ করবা, ভুল উত্তর লিখবা, সঠিক উত্তর লিখবা, এরপরে ভুল উত্তর থেকে সিস্টেমটা লিখে দিচ্ছি, সঠিক উত্তর বাদ দিয়ে দিবা। স্যার এগুলো কি পড়াচ্ছেন, জীবনও শুনি না এগুলো। দেখো, ভুল উত্তর থেকে সঠিক উত্তর বাদ দিয়ে দিবা, আসলে এইভাবে আমি নিজেও পড়ি নাই। 10 থেকে 6 বাদ দিলে আনসার কত আসছে, 4 আসছে। সবচেয়ে শর্টকাট ফরম্যাট, সবচেয়ে শর্টকাট ফরম্যাট। যেমন আমি তোমাকে আরেকটা কথা বলি, H2SO5 লিখেছি। এখন আমরা দেখব H2SO5 এর জারণ সংখ্যা কেমনে বের করে। আরেকটা एग्जांपल দেখাচ্ছি, দেখো H2F5 এর কিভাবে জারণ সংখ্যা বের করে। নরমালি আমরা যদি এটা যদি হচ্ছে ধরো জারণ সংখ্যা নরমাল एग्जांपल দিয়ে করলাম বা নরমাল ফর্মুলা দিয়ে করলাম, কিভাবে করে x সালফারটাকে x ধরবো, আনসার কত আসছে 10 = কত 0, তাহলে x = কত আসছে +8। ভাইয়া কখনো কি সালফারের জারণ সংখ্যা +8 হওয়া কি পসিবল? পসিবল না। কেন? কারণ সালফারের লাস্ট শেলে অর্থাৎ ব্যালেন্স শেলে ইলেকট্রন আছে কয়টা জানো, 6টা, সো এটা কখনো পসিবল না। আমি লিখবো কি ইম্পসিবল, এটা কখনো পসিবল না। অর্থাৎ তার ব্যালেন্স শেল থেকে যদি ইলেকট্রন যদি বেশি আসে, এটা কখনো পসিবল না। তাহলে আনসার কত হবে, স্ট্রাকচার অঙ্কন করতে হবে। কিভাবে স্ট্রাকচার অঙ্কন করা যায় একটু দেখি, খেয়াল করে দেখো। এখানে আমি সালফার কেন্দ্রীয় পরমাণু বসালাম, সো এখানে অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন কয়টা আছে বলো, অক্সিজেন কয়টা আছে, 5টা আছে। অক্সিজেন কয়টা আছে, 5টা আছে। এখন আমি এখানে একটা অক্সিজেন বসালাম, হাইড্রোজেন কয়টা আছে, শেষ। কতক্ষণ লাগছে স্ট্রাকচারটা অঙ্কন করতে? আচ্ছা, এরপরে সালফারের কিন্তু 6টা হাত পূরণ করতে হবে, 1 2 3 4 5। অক্সিজেনের 2টা হাত পূরণ করো, সালফারের 6টা হাত পূরণ হয়ে যাবে। কিছু বাকি আছে এটা? আচ্ছা ভাইয়া, এরপরে আমাকে বলছে সালফারের জারণ সংখ্যা বের করতে হবে। সালফার আর অক্সিজেনের মধ্যে অবশ্যই হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সো বেশি থাকার কারণে অক্সিজেন সালফার থেকে টানবে। কার থেকে টানবে? সালফার থেকে। যার থেকে টানবে, মনে রাখবা, যার থেকে টানবে সে পজিটিভ হবে। সালফার থেকে 2টা টানছে, 2টা বন্ডের জন্য 2টা টানবে, সো +2। আবার এখানে কত, +2, আর এখানে +1, একটা বন্ডের জন্য +1 আর একটা বন্ডের জন্য +1। তো আনসার কত আসছে বলো, টোটাল আনসার কত আসছে, +6। টোটাল আনসার কত আসছে বলো, +6। বুঝা গেছে? আচ্ছা, এখানে পারক্সাইড কয়টা, 2টা, কারণ এটা জারণ সংখ্যা -1, এটা জারণ সংখ্যা কত, -1। সো পারক্সাইড 2টা কেমনে বুঝতে পারছি, ভুল উত্তর থেকে সঠিক উত্তর যদি বাদ দিয়ে দিই, পারক্সাইড কয়টা হবে, একটু আগে বলছিলাম সেটা। ভুল উত্তর থেকে সঠিক উত্তর বাদ দিলে আনসার কত হবে, পারক্সাইড = কত হবে, পারক্সাইড আনসার কত হবে, 2 হবে। 2টা পারক্সাইড আছে। পারক্সাইডের সংখ্যা কয়টা, 2টা। আশা করি এটা বোঝাতে পারছি। এখন আমরা কিছু প্রশ্ন করতেছি, খেয়াল করে দেখো। ধরো পরীক্ষা প্রশ্ন আসছে, গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের প্রশ্ন আসছে, BaMnO4 Li2 Mg Fe Fe6, এরপরে Na3 Cr Cn6, এগুলো করাতে করাতে আসলে মুখস্থ হয়ে গেছে। Na3 CO NO2, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে এটা, এরপরে হচ্ছে আরও করি, আমরা আরও করি Cr Cn। এগুলো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে, বোঝা গেছে? আচ্ছা, লাস্ট আরেকটা দিচ্ছি, FeCO5, এবার আরেকটা দিচ্ছি NiCO5। এগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবা নাকি আমি করে দিব? খুবই সিম্পল। এগুলোর জন্য কোনো স্ট্রাকচার অঙ্কন করতে হবে না ভাই। স্ট্রাকচার অঙ্কন করতে হবে, নো নিড। স্ট্রাকচার অঙ্কন করার দরকার নেই। এখানে বলছে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে বলছে, এখানে হয়তো বলতে পারে আয়রনের জারণ সংখ্যা, যেমন এটাতে আয়রনের জারণ সংখ্যা বের করতে বলছে, পারবা? খুবই সিম্পল। লিথিয়ামের জারণ সংখ্যা কত, +1। লিথিয়াম আছে কয়টা, 2টা। ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত, 2। আয়রনের জারণ সংখ্যা বলতে বলছে তাহলে x। এটা ফ্লোরিন, ফ্লোরিনের জারণ সংখ্যা -1। ফ্লোরিন কয়টা আছে, 6টা, সো = 0। পুরোটা 4 সংখ্যা কত, 0। পুরোটা 4 সংখ্যা 0 না, 0। তাহলে আনসার কত আসছে বলো, আনসার আসছে কত, 2 2 4, 4 এর সাথে 6 বাদ দিলে কত আসে, -2। তাহলে x = কত আসছে, +2।
ঠিক সেম ভাবে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে বলছে, বেরিয়াম 2 হবে, ম্যাঙ্গানিজ বের করতে বলছে x, তাহলে এখানে 8 ইকুয়াল টু কত হবে 0, সো x ইকুয়াল টু কত হবে +6। তো এখন যেটা বের করতে বলে, যেমন সিআর বের করতে বলছে, তাহলে আমরা সবাই জানি সিআর জারণ সংখ্যা x ধরতে হবে, সো 3 প্লাস সোডিয়াম একটা হচ্ছে 3টা, সো x বুঝতে পারছো, সিআর জারণ সংখ্যা কত জানো -1, লিখে রাখো -1 * 6 6 - 6 ইকুয়াল টু কত হবে 0 হবে, তাহলে x ইকুয়াল টু কত হবে +3 হবে। ওকে, এটা সেম কবাল্টের জারণ সংখ্যা বের করতে বলছে, কবাল্টের জারণ সংখ্যা বের করতে বলছে, এটা তুমি বাসায় এসডব্লিউ করবা, না পারলে আমাকে বলিও, বাসায় তুমি এটা এসডব্লিউ করবা। এরপরে CrCN6 বের করতে বলছে, পারবা এটা স্যার কেমনে করব, পারবা -1 * 6 এটা পারবা, বাট এটা একটু এক্সেপশনাল এটা একটু এক্সেপশনাল, খেয়াল করে দেখো এখানে সিইউ এর এই জায়গায় তার জারণ সংখ্যা কত জানো, তার চার্জ কত জানো 0। কবাল্ট হচ্ছে একটা নিরপেক্ষ লিগ্যান্ড, নিরপেক্ষ লিগ্যান্ড কেমনে বুঝতে পারছি জানো, কারণ সে কি আছে, কিসের মধ্যে আছে জানো, সে হচ্ছে অনেক বলতে পারে স্যার এটাও তো নিরপেক্ষ না, ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, নিরপেক্ষ লিগ্যান্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে, যার 0, তো 0 হলে আয়রনের জারণ সংখ্যা বের করতে বলছে, তাহলে x + 0 * 5 পুরোটার উপর কত 0, তাহলে আনসার কত হবে 0। ঠিক সেম ভাবে এটাও 0 হবে, এটা আসছিল বুয়েটে অনেক আগে আসছিল, তবে করে দিলাম, যদিও এখন হচ্ছে তোমরা করবা না, কারণ 2010 থেকে 11 সালের মধ্যে আসছিল, এটা অনেক আগের প্রশ্ন। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, CR ধরো পানি, ওকে আচ্ছা, এরপর এখানে দিলাম হচ্ছে এটা জারণ সংখ্যা বের করতে বলছে, কার জন্য ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে বলছে। স্যার কেন ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করব, পানি হচ্ছে একটা নিরপেক্ষ লিগ্যান্ড, তোমাকে মাথায় রাখতে হবে, সো x + 0 - 2, কেন ক্লোরিন একটার জন্য -1, দুইটার জন্য -2, ব্রোমিনের জন্য -1 ইকুয়াল টু কত 0, পুরোটা কিন্তু 0 হবে, ব্রোমিনটা সহ কাউন্ট করতে হবে। তো আনসার কত আসছে বলো, আনসার আসছে এখানে x ইকুয়াল টু কত হবে +3, ক্রোমিনের জারণ সংখ্যা এখানে কত +3, মনে থাকবে এইগুলা। সো আমি এগুলো হালকা পাতলা তোমাকে প্র্যাকটিস করে দিলাম। যেমন Na2S4O6 আমরা সবাই পারি, এটা স্ট্রাকচার অঙ্কন করে দিব, এটা স্ট্রাকচার অঙ্কন করতে বেশি সময় লাগে না, বাট এটা নিয়ে একটু সমস্যা থাকে আমাদের, এটা নিয়ে আমাদের একটু সমস্যা থাকে। এখানে সালফারের জারণ সংখ্যা দুইটা আসে, একটা হচ্ছে -2 লিখে রাখো, আর একটা হচ্ছে +6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে কত, এটার জন্য আমাকে বের করতে হবে, এখানে সালফার কয়টা জানো 4টা, এটা সিস্টেম হচ্ছে স্ট্রাকচার সিস্টেম হচ্ছে সালফার একসাথে বের করে ফেলো। সালফার স্ট্রাকচারে কিন্তু অনেকগুলো রুলস আছে, বাট রুলসে যাইও না, এখন তুমি ডিরেক্ট আমার মতো ফলো করো, 4টা একসাথে লিখে ফেলো, লেখার পর এখানে অক্সিজেন কয়টা, এক 2 3 4, সোডিয়াম 2টা, অক্সিজেন কয়টা 3টা, এবং নিলে 6টা। সো সালফারের এখানে জারণ সংখ্যা কত আসবে জানো, 1 2 3 4 5, দেখো 1 2 3 4 5, এখানে আসবে তার 5, এখানে আসবে তার কত 5, আর এখানে আসবে তার 0। অর্থাৎ এখানে সালফারের যদি ইন্ডিভিজুয়াল জারণ সংখ্যা বের করতে বলে, গড় না কিন্তু, গড় বের করলে তো তুমি পারো, ইন্ডিভিজুয়াল অক্সিডেশন নাম্বার যদি বের করতে বলে, তাহলে আনসার কত আসবে +5, 0 +5। আর যদি বলে গড় বের করো, এটা ডিপেন্ড করে অপশনে কিরকম আছে, গড় যদি বের করতে বলে তাহলে গড় কত হবে বলো, গড় বের করার সিস্টেম হচ্ছে 2 + 4x - 12 = 0। তাহলে আমি এখানে যদি বের করি কত আসে দেখো, x = কত 2.5, আর এখানে তুমি যদি বলো ভাই এখানে এরকম করেন না, এখানে এভাবে করেন তো, তাহলে 5 আসছে, 0 আসছে, 5 আসছে, এরপরে সালফার এখানে টোটাল কয়টা, সালফার এখানে কিন্তু এখানে 5, 0 0 কিন্তু আরেকটা বাদ গেছে, ঠিক আছে, আরেকটা 0 হবে, কারণ সালফার এটারও 0 এটারও 0, সো ডিভাইডেড বাই কত হবে বলো 4, সো 10/4 আনসার কত হবে 2.5। স্যার কঠিন লাগতেছে, আচ্ছা ভেরি গুড, কঠিন লাগতেছে না। Na2S2O3 করে ফেলি, কিভাবে আসছে, এটা একটা এক্সেপশনাল কেস, সেজন্য আমরা কি করি, এটা আমরা বাদ দিয়ে দিই না, আমরা বাদ দিয়ে দিই, এটা এক্সেপশনাল কেস। স্যার কিভাবে এক্সেপশনাল কেস, একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো এক্সেপশনাল কেস কেমন হয়েছে, স্যার কেমন হয়েছে, কীভাবে খেয়াল করে দেখো, সালফার এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন কাজ করে, এক্সেপশনাল কেস কেন জানো, সন্নিবেশ সমযোজী বন্ধন কাজ করে, কেমনে ভাইয়া আমি একটু দেখাচ্ছি, এইভাবে কাজ করে, এইভাবে কাজ করে। এখানে অক্সিজেন কয়টা,
তিনটা অক্সিজেন বসানো হয়েছে। আচ্ছা, এখানে সালফারের জারণ সংখ্যা -2 এবং 6 কেমন হলো? এই সালফার তীর চিহ্ন কোন দিকে? উপরের দিকে না? এখানে দুটো ইলেকট্রন আছে কিন্তু, বাট দুটো ইলেকট্রন কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে একটা পার্টিকুলার পরমাণু থেকে সব ইলেকট্রন যাচ্ছে, আর একটা হচ্ছে বসে বসে খাচ্ছে তোর মতো। পার্টিকুলার পরমাণু হচ্ছে সবগুলো দিয়ে দিচ্ছে, এই সালফার থেকে সবগুলো যাচ্ছে, ওই সালফার কোনো কিছু দিচ্ছে না। খেয়াল করে দেখো, এই সালফারের দিকে ইলেকট্রন যাচ্ছে মানে তার কাছে কয়টা যাচ্ছে? দুইটা, তার চার্জ -2। -2 কেন? একটা বন্ধন থাকা সত্ত্বেও কেন -2 হচ্ছে? কারণ সেটা সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ। ইলেকট্রন সে কিন্তু একটাও দেয় নাই, এই সালফার কিন্তু একটা ইলেকট্রন দেয় নাই। এই যে দুইটা ইলেকট্রন যে আসছে, কয়টা ইলেকট্রন এখানে? দুইটা ইলেকট্রন। এই যে একটা, এই যে দুইটা কিন্তু এই সালফার থেকে গেছে। তো কার কাছে গেছে? এই সালফারে গেছে -2, আর ওর থেকে চলে গেছে সেজন্য +2। ওকে, আবার অক্সিজেন দুইটা নিচে না সালফার থেকে, সো আবার +2, আর এখানে +1, এখানে +1। এই সালফারে কত হবে? +6, আর ওই সালফারে কত হবে? -2। একটু আলাদাভাবে মাথায় রাখিও ভাইয়া, আশা করি বোঝাতে পারছি। আলহামদুলিল্লাহ বলো সবাই, আলহামদুলিল্লাহ বলো। টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জারণ বিজারণ সমতাকরণের উপরে খুব ইম্পর্টেন্ট ম্যাথ করব আমরা। ভিডিও চলতেছে কিনা একটু দেখি। ভিডিও চলতেছে, ডিউরেশন একটু বড় হয়ে যাচ্ছে, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী, মাফ করে দিই আমাকে, কিছু করার নেই। টপিক কভার করার জন্য একটু ভিডিও বড় হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ জারণ বিজারণ সমতাকরণ থেকে, আবারও বলছি, জারণ বিজারণ সমতাকরণ থেকে, জারণ বিজারণ সমতাকরণ থেকে, আবারও বলছি, জারণ বিজারণ সমতাকরণ থেকে টোটাল 2 ধরনের গণনা আসে। কয় ধরনের গণনা? 2 ধরনের গণনা আসে। অর্থাৎ জারণ বিজারণ সমতাকরণ থেকে গণনা কয় ধরনের? 2 ধরনের গণনা। অর্থাৎ গাণিতিক যে বিশ্লেষণগুলো আছে বা গাণিতিক যে ম্যাথগুলো আছে সেটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে ভর ভিত্তিক, সবগুলো শর্টকাট ফর্মুলা দেখাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। একটা হচ্ছে ভর ভিত্তিক, আরেকটা হচ্ছে কি? ভর ভিত্তিকের পর আরেকটা নিচে কি আছে বলো? আয়তন ভিত্তিক। কি বলো? আয়তন ভিত্তিক। একটা হচ্ছে ভর ভিত্তিক, আরেকটা হচ্ছে কি? আয়তন ভিত্তিক। ভর ভিত্তিক গণনা কিভাবে করবে একটু দেখে নিই। প্রশ্নটা কিভাবে আসতে পারে? প্রশ্নটা আসতে পারে এরকম যে, ধরো বলছে হচ্ছে যে, কি বলছে? বলছে হচ্ছে 304 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম K2Cr2O7 প্রয়োজন? স্যার কেমনে করবো? তাড়াতাড়ি কেমনে করবো? সূত্র হচ্ছে W1/M1, তাড়াতাড়ি লিখো, ইন্টু E1 ইকুয়াল টু W2/M2 ইন্টু E2। লিখছো W1/M1 ইন্টু E1 ইকুয়াল টু W2/M2 ইন্টু E2। পড়াইছিলাম মনে হয়। স্যার কোথায় পড়াইছিলেন? আচ্ছা, আনসারটা লেখার চেষ্টা করো তাড়াতাড়ি। কি চাইছে আমাকে? W1 মানে হচ্ছে দেওয়া ভর, কার দেওয়া আছে? ফেরাস সালফেটের দেওয়া ভরটা লিখো 304 গ্রাম। এরপরে M1 হচ্ছে ফেরাস সালফেটের আণবিক ভর, হিসাব করলে আসবে কত? 152। অনেক কি বলতে পারে 151.85, 151.85 লেখা আর 152 লেখা সেম কথা ভাইয়া। সো ইকুয়াল টু দিছি। আবার E1 লেখা আছে, E1 বলতে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা। সবাই জানো তুল্য সংখ্যা ভাইয়া বের করতে না বলে তুমি তাহলে 1 2 3 4 কিছুই দেখা আসে নাই। আফসোস। K2Cr2O7 W2 মানটা বের করতে বলছে। M2 মান K2Cr2O7 আণবিক ভর কত? 294 ইনটু E2 এর মান কত? 6। আনসার কত আসবে? কেমনে বের করব? 152 কে 304 কে 152 দ্বারা ভাগ করলে আনসার আসে 2। এরপরে W2 এর মান আমাকে বের করতে হবে। সো বের করি। কি করব আমরা একসাথে করে ফেলি। 2 ইনটু 294 ডিভাইড বাই কত? 6। আনসার কত আসছে? দেখো W2 294 কে 2 দ্বারা গুণ করলে আনসার কত আসে জানো? 588। কিলোমিটার লাগে না ভাইয়া, 588 কে 6 দ্বারা ভাগ করতে হবে। কেমনে করব এটা? এটা কিলোমিটার লাগে আসলে? যদি বলো ভাই আমি তো এইভাবে গণনা মুখস্থ করতে পারি না, গণনা মুখস্থ করতে না পারলে এটা করতে কতক্ষণ লাগে? 6 6 9 কত? 54 কত আসে? 4। ওকে, কত আসে? 4 48 6 8 48। উফ, আমি টায়ার্ড হয়ে গেছি, আমি তাড়াতাড়ি করতে পারি নাই। উফ, অনেক টায়ার্ড আসলে। দেখো এরপরে W2 এর মান কত আসছে? 98 গ্রাম। অপশনে 98 গ্রাম দেওয়া থাকবে, বেশি সময় লাগবে না আসলে। অপশনে 98 গ্রাম দেওয়া থাকবে। আরেকটা তুমি নিজে নিজে প্র্যাকটিস করো। দেখো আমি বললাম 34 গ্রাম
বা 68 গ্রাম বলতে পারি, 68 গ্রাম H2S কে জারিত করতে কত গ্রাম K2CR2O7 দিব নাকি KMnO4 দিব? এখন KMnO4 দিচ্ছি। কত গ্রাম KMnO4 প্রয়োজন? পারবা এটা? পরীক্ষা যদি প্রশ্ন আসে অনেকে বলতে পারবে শর্টকাট কেন করাচ্ছেন, এটা লং কাটও করা যায়, বাট আমার মনে হয় তোমরা শর্টকাট সবাই একাডেমিকে পড়ে আসছো, শর্টকাট করা যায় ঔকিক নিয়মে, বর ভিত্তিকটা ঔকিক নিয়মে করতে পারবা। স্যার কেমনে করবো? 68 গ্রাম সালফারিক হাইড্রোজেন সালফেটকে খুবই সিম্পল, দেখো আর W1 এর মানটা বসাও 68, হাইড্রোজেন সালফাইড না, হাইড্রোজেন সালফাইডের ভর কত জানো? 34 ইন্টু E1 কত হবে? 2 হবে, তুলো সংখ্যা হচ্ছে 2, আর W2 এর মানটা আমাকে বের করতে বলছে, আর M2 এর মান আমরা সবাই জানি 158, আর ইন্টু E2 এর মান হচ্ছে 5। কোনটা বোঝানো আমাকে বলো ভাইয়া? KMnO4 এর তুলো সংখ্যা বসাইছে এখানে। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এটা কাটাকাটি করলে 2 আসবে, 2 দুগুণ কত আসবে? 4, সো 4 ইন্টু কত আসবে? 158 আসবে। KMnO4 এর তুলো সংখ্যা 5, বুঝতে পারছো? 158 ইন্টু 4, ওকে, ডিভাইডেড বাই কত আসবে? 5 আসবে। এখানে তুমি চাইলে হচ্ছে K2CR2O7 দিয়ে করতে পারো, তোমার যেটা মন চায় সেটা করতে পারো, ওকে, যেটা মন চায় সেটাই করতে পারো। যেমন এটা যদি তুমি যদি কাটাকাটি করো কত আসে বলো? 158 ইন্টু 4, যদি বুঝতে না পারো ভাইয়া কেমনে করে, 158 ইন্টু 4, 4 8 32, 2 হচ্ছে 3, এরপরে 15 4 কত? 60, 632, 632 আসে। 632কে 5 দ্বারা ভাগ করলে এটা আসলে দেখো 632 আসছে না, এটাকে 5 দ্বারা ভাগ করো, এটা কত হতে পারে? 126 দশমিক সামথিং হবে। আর অপশনে হচ্ছে 126 দশমিক সামথিংই হবে, অপশনে হচ্ছে এমন মান দেওয়া থাকবে যেটা তুমি ইজিলি মানে 126 দশমিক সামথিং। এখন সামথিং এটা তোমাকে বের করার দরকার নেই, এটা কেমনে বের করছে জানো? 5 12 60, 3টা নিচে পড়ছে, 3 2 32, 5 6 30, 126 দশমিক সামথিং, যা আসবে সেটাই। কারণ অপশনে দেওয়া থাকবে 126, 140, 150, 160, অপশনে এটা দেওয়া থাকবে না 126.232, 126.23, কারণ ক্যালকুলেটর নাই ভাইয়া। যাই হোক আশা করি পারছি, ভেরি গুড, আমরা পারছি। ওকে, আমরা তাহলে ম্যাথটা বন্ধ করে দিই, আমাদের এখন আর দরকার নেই, আমরা ভর ভিত্তিক শেষ করে ফেলছি। এখন চলে আসে আয়তন ভিত্তিকে। আয়তন ভিত্তিক ম্যাথগুলো হচ্ছে খুবই সিম্পল, আয়তন ভিত্তিকের ম্যাথগুলো আসলে ঝামেলা করার দরকার নেই। সূত্র হচ্ছে S1 V1 ইন্টু E1 ইকুয়াল টু S2 V2 ইন্টু E2, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। কেমনে এটা করছে আমি একটু বলি। ধরো তোমাকে বলছে প্রশ্নটা এভাবে আসতে পারে যে কিভাবে আসতে পারে ভাইয়া, কিভাবে আসতে পারে? এটা আসতে পারে এরকম, ধরো 10 ml 0.5 মোলার ফেরাস সালফেটকে অথবা বলতে পারে 0.5 মোলার, আচ্ছা ফেরাস সালফেট বলো, ফেরাস সালফেটকে জারিত করতে আমি এখানে বললাম ধরো, আচ্ছা অপশনে এভাবে দিলাম যে 1 মোলার, অথবা 1 মোলার বলতে পারে, অথবা এটা বলতে পারে যে 10 ml, অথবা বলতে পারলাম ধরো, আমি ইচ্ছা মতো বানাই দিচ্ছি, আসলে বিরক্ত বোধ করিও না, 20 ml দিচ্ছি, ধরো 20 ml K2CR2O7 প্রয়োজন, 20 ml K2CR2O7 প্রয়োজন হলে এর ঘনমাত্রা কত? স্যার এটা কেমনে বের করবো? আচ্ছা দেখো S1 এর মান দেওয়া আছে 0.5, V1 এর মান দেওয়া আছে কত? 10, E1 এর মান দেওয়া আছে কত? ফেরাস সালফেটের বের করো 1, S2 এর মান কত দেওয়া আছে বের করতে হবে, V2 এর মান কত দেওয়া আছে 20, E2 এর মান কত দেওয়া আছে 6। তুল্য সংখ্যা তো আমরা বের করতে পারি তাই না ভাইয়া? বের করতে পারি। সো 2 শেষ। আচ্ছা এরপরে 0.5 আসছে এটা, আর উপরে কত আসছে, নিচে কত আসছে 12। 0.5 মানে বুঝি ভাই, 0.5 মানে কি? 0.5 মানে হচ্ছে বলো, 0.5 মানে কি? 0.5 মানে হাফ, অর্থাৎ 1/24 হবে, যা আসবে সেটাই আনসার, যা আসবে সেটাই এখানে কি আনসার। এভাবে হচ্ছে
মানে কি এখানে ভগ্নাংশ আকারে দেওয়া থাকতে পারে, তবে ভগ্নাংশ দিবে না, মানে ভগ্নাংশ বা দশমিক যেভাবে পরে তুমি এটা করে নিবা। তো এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কিভাবে করব? এইভাবে করব। আচ্ছা এখন একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ দিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করে দেখবা। এটা হচ্ছে এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা কিন্তু সবসময় স্কিপ করি। কোনটা স্কিপ করি জানো? এই ম্যাথগুলা। কোন ম্যাথগুলা? সেটা হচ্ছে লোহার নির্ণয়কৃত ম্যাথ। কোন ম্যাথটা আমরা এখন সলভ করবো জানো? লোহার ভর নির্ণয়কৃত ম্যাথ। কোন ম্যাথটা সলভ করব? লোহার, এটা রিটেন পার্ট আসতে পারে, লোহার ভর নির্ণয়কৃত ম্যাথ কিভাবে সলভ করব। প্রশ্নটা থাকতে বেরোবে এরকম, ধরো বলছে হচ্ছে দেখো, এক টুকরা লোহকে সালফিউরিক অ্যাসিডে প্রবেশ করিয়ে এক টুকরো লোহাকে সালফিউরিক অ্যাসিডে প্রবেশ করানো হলো এবং ওই প্রবেশকৃত পদার্থটিকে ওই দ্রবীভূত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 1 মোলার KMnO4 দ্রবণের 1000 ml আয়তন প্রয়োজন হয়। বলছে হচ্ছে ওই দ্রবণের লোহার পরিমাণ কত। এখন অনেক কেউ এটা বলে যে ভাইয়া এগুলো রিটেন পার্টের প্রশ্ন। আরে বেটা, রিটেন পার্টই তো আছে ডিউতে। ওই দ্রবণের লোহার পরিমাণ কত, কিভাবে তাড়াতাড়ি করব? অনেক ঝামেলা করবো, আমরা একাডেমিকে অনেক ঝামেলা করতাম, বাট আমি সিরিয়াসলি বলতেছি একটাই সূত্রটা লিখে ফেলো, মাস্টার সূত্র। সেটা হচ্ছে N1 × E1 × N2 × E2। স্যার এটা কোত্থেকে আসলো? আরে একটু আগে লিখছিলাম না, S1V1 × E1 = S2V2। এটা থেকে এটা আসছে, কারণ N = SV। আর এটা পড়াইছিলাম N = SV। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এখানে পরিমাণ চাইছে কিন্তু, সেজন্য আমাকে কি লিখতে হবে দেখো। আমি জানি N = W/M, W1/M1 × E1 লিখছিলাম না, M2 = W2/M2। এখন W2/M2 লিখতে পারবো না, এটা একটা সমস্যা। W2/M2 লিখতে পারবো? স্যার কি করবেন স্যার? এখন W2/M2 লিখতে পারবো না। কেন? একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমাকে চাইছে কোনটা? এখানে আমাকে আয়রনের পরিমাণ চাইছে। সো M1 এর পরিমাণ W1/M1। W1 বলতে এখানে আয়রনের পরিমাণটা আমাকে W1 ধরছি, আর N2 বলতে S2V2 বোঝানো হচ্ছে। N2 বলতে কি বোঝানো হচ্ছে? S2V2। তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি বলো ভাই আমার কাছে কেমন যেন এলোমেলো লাগতেছে, তাহলে একটা কাজ করি, এটাকে W2 ধরতে পারো, কারণ যেটা বের করতে বলে সেটাকে আমরা 2 ধরি, তাই না? সমস্যা নাই, এটা কোনো ইস্যু না। S1V1 × E1 ধরতে পারো। এখন ঠিক আছে, আমাকে মান কার বের করতে বলছে? অবশ্যই লোহার পরিমাণ W2 বের করতে বলছে। সো W2 = what? সবগুলো মান দেওয়া আছে। W2 মানটা আমরা জানি না, আমরা বসাবো। M2 এর মান আমরা জানি। এখানে আয়রনের ভর কত? এখানে ওই দ্রবণের লোহার পরিমাণ নির্ণয় করতে বলছে। সো এখানে লোহাটা হিসাব করতে হবে শুধু। সো লোহার ভর কত আমরা জানি, লোহা মানে হচ্ছে আয়রন। লোহার ভর কত? মানে তার পারমাণবিক ভর কত? ৫.৮৫ × E2 এর মান কত জানো? তার E2 এর মান কেমনে বের করে? E2 এর মান হচ্ছে তার তুল্য সংখ্যা হচ্ছে 1। অবশ্যই ফেরাস সালফেটের তুল্য সংখ্যা একই ছিল। এবার S1 এর মান কত দেওয়া আছে? 1। V1 এর মান কত দেওয়া আছে? 1000 ml।
এখানে একটা কথা আছে, এই যে 1000 ml যেটা লিখছি না, এখানে SB মানে বুঝো, S equal to N/V। হোয়াট ইজ মোলারিটি? মোলারিটি মানে হচ্ছে 1 লিটার আয়তনে, মানে 1 লিটার দ্রবণে যে পরিমাণ মোল থাকবে সেটাই মোলারিটি, অর্থাৎ লিটার হিসাব করতে হবে। যদি ভিটাকে লিটারে কনভার্ট করতে হবে না, অনেককে এর আগে বলতে পারবে এর আগেগুলো তো লিটারে লেখেন নাই, তখন হচ্ছে দুইটাই কিন্তু SB ছিল, অর্থাৎ একটা ml হলে কোনো সমস্যা নাই, বাট একটা ml আর একটা কোনোটা ml না বা লিটার না, তাহলে সমস্যা আছে, তখন এটাকে কি করতে হবে? লিটারে কনভার্ট করতে হবে। সো 1000 ml কে লিটারে কনভার্ট করতে হবে। এরপরে E1 এর মান কত? KMnO4 এর মান কত? 5। এখন ভাইয়া হিসাব করেন একটু কষ্ট করে। S1 মান বসাইছি, B1 মান বসাইছি, E1 মান বসাইছি, সবগুলো মান বসাইছি, অর্থাৎ এখন হিসাব করতে হবে 1000 কাটা। সো W2 এর মান কত হবে? 55.85। এটাকে 5 ধরো ভাই, 5 ধর, কোনো সমস্যা নাই। তুই একটা কাজ করে, এটা 5 ধর। 5 5 কত? 5 5 কত আসছে? 25 2, 5 5 25, 275, 275 সামথিং। এই সামথিং নিয়ে সামথিং চিন্তা করবো না, ওকে? সামথিং নিয়ে সামথিং চিন্তা করার দরকার নাই স্যার, আমাদের সামথিং হয়, সামথিং চিন্তা করার দরকার নাই, ওকে? 5 5 25, 2 5 5 25 27, 275। সো আমরা মোটামুটি আমরা সবগুলো হচ্ছে সলভ করার চেষ্টা করলাম। এখন আমাদের কি বাকি আছে? আমরা এটা সলভ করলাম, আমরা সবগুলো সলভ করলাম। তবে আমরা আরেকটা জিনিস সলভ করে ফেলি, যেহেতু হচ্ছে ভিডিওটা শেষ পর্যায়ে, এখন আমরা এখানে কোনো নতুন টপিক আর ধরতেছি না। আমরা আরেকটা জিনিস পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে নিচের কোনটি ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। আমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলো তোমরা একটু বই থেকে পড়ে নিবা, একটু নোট করে ফেলবা। আর হচ্ছে তোমরা PDF চাও কি না সেটা একটু কমেন্টে জানাইও। মিনিমাম যদি হচ্ছে কয়টা, এটা আমি জানি রুলসের কি আসলে কি, মানে গ্রুপের কি রুলস আমি জানি না, তবে আমি চাই যেহেতু এখানে 9000 স্টুডেন্ট আছে, আমি মিনিমাম 300টা কমেন্ট চাই, এবং 300 ধরনের, মানে 300 মানুষটা ডিফারেন্ট হতে হবে। একই মানুষ দুইবার কমেন্ট করলে সেটা কাউন্ট হবে না। 300টা ভিন্ন কমেন্ট হলে তখনই হচ্ছে আমি PDFটা দিয়ে দিব, কারণ আমি এতগুলো লিখেছি, এটাই PDF ছিল। তবু তোমরা যদি আরও ইন্টারেক্টিভ PDF চাও তখন আমি দিতে রাজি আছি, বাট রেসপন্স না থাকলে আসলে PDF কেন দিব ভাইয়া? আমার পড়ানোতে ভালো লাগতেছে না, তাই না? সো PDF আমি এখানে দিয়ে দিব। দেখো, আচ্ছা, এখন লাস্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া কাকে বলে? ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন কাকে বলে? ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন কাকে বলে? পরীক্ষায় প্রশ্ন আসে যে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া কাকে বলে? অসামঞ্জস্যকরণ বিক্রিয়া কাকে বলে? কিভাবে লিখবো? এটাকে বলা হয় ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। বাংলা লিখতে পারবা? ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন, এটা কি বলো? ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন, এবং এখানে NaCl প্লাস NaOCl প্লাস কত হবে? পানি হবে। এটা NaOCl, এটা NaCl, ওকে? আচ্ছা, এটা হচ্ছে একটা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন হচ্ছে যে বিক্রিয়ায় একই পদার্থের পাশাপাশি জারণ্য ঘটে, বিজারণ্য ঘটে। কি বললাম? যে বিক্রিয়ায় একই পদার্থের, এটাকে বলা হয় অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। অসামঞ্জস্যকরণ স্পেলিং ভুল হতে পারে, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় একই পদার্থের জারণ ঘটবে, বিজারণ, মানে যে বিক্রিয়ায় একই পদার্থের একই সাথে জারণ বিজারণ ঘটবে। কেমন দেখো, এটা ক্লোরিনের জারণের সঙ্গে এখানে 0, এখানে ক্লোরিন কত? 0 থেকে -1 কমে গেছে না? কমে গেলে সেটা কি হয় জানো? লেকচার 4 এর পার্ট এতে পড়াইছিলাম, রিডাকশন হয়। 0 থেকে -1 চার্জ সংখ্যা কমে গেছে। এরপর এটা 0, আর এখানে কত দেওয়া আছে জানো? এটা বের করো। সোডিয়ামের কত এখানে 1, অক্সিজেন কত -2, ক্লোরিনের বের কত ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত হবে? +1। অর্থাৎ এখানে আসছে সেটা +1। 0 থেকে +1 আসছে মানে কি সেটা জানো? তার চার্জ সংখ্যা বৃদ্ধি পাইছে, অর্থাৎ ক্লোরিনের একই সাথে জারণ হয়েছে, বিজারণ হয়েছে। যে কোনো পদার্থের একই সাথে যদি জারণ এবং বিজারণ ঘটে তাকে ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন এবং অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বলে। আর আছে শত জারণ বিজারণ বিক্রিয়া। শত জারণ বিজারণ বিক্রিয়া। শত জারণ বিজারণ বিক্রিয়াটা কি ভাইয়া? সেটা হচ্ছে কি, একই পদার্থ থেকে
বলতেছি, দাঁড়াও। একই পদার্থ থেকে মানে একটা পদার্থ থেকে বিয়োজিত হয়ে দুইটা পদার্থ তৈরি হবে। এবং ওইখানে যে মেইন পদার্থটা ছিল, মেইন পদার্থ বলতে যেটা মূল যে পদার্থটা ছিল, সেই মূল পদার্থের জারণ এবং বিজারণ উভয় সংঘটিত হবে। মানে এখানে মূল পদার্থটির মধ্যে যে কোনো দুইটি উপাদানের জারণ এবং বিজারণ সংঘটিত হবে। অর্থাৎ যখন একটা পদার্থ থেকে দুইটা পদার্থ বিয়োজিত হবে এবং মূল পদার্থটির যে কোনো দুইটি মৌলের জারণ এবং বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হবে, সেটাকে বলা হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। স্যার কিচ্ছু বুঝি নেই। আচ্ছা খেয়াল করে দেখো, এই যেখানে ক্লোরিন এবং অক্সিজেনের খেয়াল করে দেখো, অক্সিজেন এখানে 4 সংখ্যা কত জানো? -6 থেকে সে কিসে পরিণত হয়েছে? মুক্ত মৌলে জারণ সংখ্যা 0। তো এটা কি হয়েছে? জারণ হয়েছে। চার্জের সংখ্যা বৃদ্ধি পেলে জারণ। এবারে ক্লোরিন এখানে কত খেয়াল করে দেখো, ক্লোরিন এখানে কত? 2 মোল ছাড়া যদি হিসাব করি যে পটাশিয়াম হচ্ছে 1, ক্লোরিন হচ্ছে x, -6 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে x ইকুয়াল টু কত হবে? +5। +5 থেকে সে কিসে পরিণত হয়েছে? +1 এ পরিণত হয়েছে। তো +5 থেকে +1 মানে তার চার্জের সংখ্যা কি হয়েছে? হ্রাস পেয়েছে। হ্রাস পেলে সেটা কি হবে? রিডাকশন হবে। অর্থাৎ একই পদার্থের দুইটা ভিন্ন মৌল রয়েছে। আর এখানে হচ্ছে একটা পার্টিকুলার পদার্থটা জারণ এবং বিজারণ একসাথে সংগঠন করছে, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স কোন জায়গায় দেখো? শত জারণ বিজারণ মানে হচ্ছে যে একটা পদার্থ থেকে দুইটা জিনিস বের হবে, তখনই হচ্ছে এটা দিব। আর ডিসপ্রপোর্শন মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার পদার্থের জারণ এবং বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হবে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ক্লাস এখানে শেষ। আর তোমরা যদি চাও, শুধুমাত্র আর একটা লেকচার বাকি আছে, আর একটা লেকচার বাকি আছে, ওইটা আমরা কমপ্লিট করে দিব। এরপরে আমাদের পরিমাণগত রসায়ন, অর্থাৎ টোটাল 5টা লেকচার আমরা শেষ করে ফেলেছি এবং দ্য এন্ড বলা যেতে পারে এই চ্যাপ্টারের। আমরা কেমিস্ট্রি এন্ড না, বাট আমারও এন্ড বলা যায়, কারণ আমি শুধু কমিটেড ছিলাম একটা চ্যাপ্টার শেষ করাবো। এখন আমি ভয় পাচ্ছিলাম যে আমি শেষ করাতে পারবো কিনা। সো দেখতে দেখতে আমি শেষ করে ফেলছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।